ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। একটা ছোট্ট বিরতির পর আমরা আবার শুরু করছি। Our next topic is pulmonary circulation. We need to know some things about this topic. Pulmonary circulation নিয়ে যদিও খুব বেশি কোশ্চেন ইদানিং হচ্ছে না, কিন্তু তারপরও কিছু কথা না জানলেই না। The first one is just after birth there is increased pulmonary resistance. And here is again in the pulmonary circulation the vascular resistance decreases at birth. আমরা জানি যে intra-uterine লাইফে কোনো pulmonary circulation established থাকে না, শুধু জাস্ট আফটার বার্থ pulmonary circulation রেজিস্ট্যান্সটা কমে যাবে এবং pulmonary circulation establish হবে, নাম্বার 1. নাম্বার 2, pulmonary circulationটা mainly through the pulmonary artery and which is a low pressure and high flow circulation system. Low pressure high flow circulation system. So যদি আমাকে বলা হয় যে pulmonary circulation is a low blood flow system, the low flow, that is false, it is a high flow. কিন্তু যদি বলা হয় low pressure system, yes, pulmonary circulation is a low pressure system. Actually আমি যখন একটা জিনিসকে low অথবা high বলতে চাই তখন আমাকে কি করতে হবে? অবশ্যই I have to compare. pulmonary circulation এর ক্ষেত্রে আমি কার সাথে কম্পেয়ার করব? এটাকে আমি কম্পেয়ার করব সিস্টেমিক সার্কুলেশনের সাথে। আমি জানি যে সিস্টেমিক সার্কুলেশনের যে প্রেশার সেটা হচ্ছে অলমোস্ট 80 থেকে 120 মিলিমিটার মার্কারি এবং পালমোনারি সার্কুলেশন প্রেশারটা হচ্ছে 7 থেকে 25 মিলিমিটার মার্কারি। সো পালমোনারি সার্কুলেশন ইজ ডেফিনেটলি ইজ এ লো প্রেশার সিস্টেম এবং যেহেতু প্রেশার কম সুতরাং ইট ইজ অলসো এ লো রেজিস্ট্যান্স সিস্টেম। ওকে, নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে পালমোনারি সার্কুলেশনে হাইপোক্সিয়ার ইফেক্টটা কি? Hypoxia, what are the effects of hypoxia on pulmonary circulation? Hypoxia আমাদের বডিতে generalized vasodilation করে শুধুমাত্র একটা জায়গা ছাড়া, সেটা হচ্ছে লাংসে, এবং লাংসের ক্ষেত্রে সে পালমোনারি vasoconstriction করে এবং পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্সকে বাড়ায় দেয়। ওকে, so these are the some topics that we need to know regarding the pulmonary circulations. And we want to proceed further because আরও অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক আমাদের আছে। আমরা পালমোনারি সার্কুলেশন থেকে যেই কথাগুলো না জানি না এমন কিছু কথা আমরা জানলাম। ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে ভেন্টিলেশন পারফিউশন রেশিও, দ্যাট ইজ পেজ নাম্বার 20, ভেন্টিলেশন পারফিউশন রেশিও। ওকে, দিস ইজ এ পিকচার্স অ্যান্ড ইট ইজ দ্য পিকচার অফ গ্যানো 25th এডিশন, 636 নম্বর পৃষ্ঠায় এই ছবিটা আছে এবং আপনাদের লেকচার শিটেও 20 নম্বর পৃষ্ঠায় এই ছবিটা দেওয়া আছে, দেখে নিতে পারেন। প্রথমেই আমাদেরকে অ্যাপেক্সের কিছু ক্রাইটেরিয়া সম্পর্কে একটু জানতে হবে এবং অ্যাপেক্সের ক্রাইটেরিয়া আমরা অলরেডি বলছি যে অ্যাপেক্সের অ্যালভিওলাইগুলো একটু লার্জার অ্যালভিওলাই এবং বেজের অ্যালভিওলাইগুলো ছোটো এবং এই অ্যালভিওলাইগুলো লেস কমপ্লায়েন্স বেশি হচ্ছে বেজের। 2 নম্বর হচ্ছে অ্যাপেক্সের ক্ষেত্রে ইন্ট্রাপ্লোয়ার প্রেশারটা মোর নেগেটিভ এবং এখানে লোয়ার ইন্ট্রাভাস্কুলার প্রেশার কম থাকে। আচ্ছা, আমরা একটু কম্পারিশনের মাধ্যমে অ্যাপেক্স এবং বেজের ক্রাইটেরিয়াগুলো পড়ব। অ্যাপেক্স অ্যান্ড বেস অফ দ্য লাং। ওকে, ফার্স্ট থিং যেটা যে ভেন্টিলেশন, ভি দিয়ে আমি প্রকাশ করতেছি ভেন্টিলেশন, কিউ দিয়ে আমি প্রকাশ করতেছি পারফিউশন, ভি বাই কিউ মানে হচ্ছে ভেন্টিলেশন পারফিউশন রেশিও। তাহলে ভেন্টিলেশন কোথায় বেশি, অ্যাপেক্সে বেশি না বেজে বেশি, এবং পারফিউশনটা কোথায় বেশি, অ্যাপেক্সে নাকি বেজে? আচ্ছা, আমরা মনে রাখবো যে অ্যাপেক্সের সাথে যখন আমি বেজে তুলনা করব তখন সবসময়ই প্রত্যেকটা জিনিসই বেজে বেশি, মানে ভেন্টিলেশন অ্যাপেক্সে কম, বেজে ভেন্টিলেশন বেশি। পারফিউশন যেহেতু এখানে গ্র্যাভিটি কাজ করবে, পারফিউশন অ্যাপেক্সে আরও কম, বেজে পারফিউশন কম্পারেটিভলি আরও বেশি। ওকে, তাহলে আমি অ্যাপেক্স এবং বেজের সাথে কম্পারিশনে পাইলাম যে ভেন্টিলেশন পারফিউশন দুটাই অ্যাপেক্সে কম, দুটোই বেজে বেশি। নাও কামস টু ভেন্টিলেশন ভাগ পারফিউশন রেশিও কী বল? তাহলে এখানে দেখেন ভেন্টিলেশন ভাগ পারফিউশন আমরা কি পাই, আমি যদি কাটাকাটি করি তাহলে নিচে কম থাকা মানে হচ্ছে ভেন্টিলেশন পারফিউশন রেশিও ইনক্রিজ। ওকে, এবং আমি যদি বেজের রেশিওটা বের করি ভেন্টিলেশন ডিভাইডেড বাই পারফিউশন, তাহলে দেখেন ভেন্টিলেশন পারফিউশন রেশিও বেজে কম, ঠিক আছে। এবং অ্যাপেক্সে ভেন্টিলেশন পারফিউশন রেশিও শুধু বেশি না, এটা হাইয়েস্ট, দ্যাট ইজ 3, বেজে শুধু কমই না, দ্যাট ইজ লোয়েস্ট, দ্যাট ইজ 0.6,
and average, it is average is 0.8. So, another question, ventilation perfusion ratio increases from base to apex 0.6, 0.83, it is true. Ventilation perfusion ratio increases from base to apex. তাহলে কতগুলো কথা আমরা বলে ফেললাম, কোটি কোটি টাকা দাম। ওকে, ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে ভেন্টিলেশন অ্যাপেক্সে কোথায় বেশি কোথায় কম, অ্যান্সার হচ্ছে অ্যাপেক্সে কম বেজে বেশি, পারফিউশন কোথায় বেশি বেজে বেশি, ভেন্টিলেশন পারফিউশন রেশিও কোথায় বেশি, দ্যাট ইজ অ্যাপেক্সে বেশি এবং এটা অ্যাপেক্সে হাইয়েস্ট, দ্যাট ইজ 3, ভেন্টিলেশন পারফিউশন রেশিও বেজে লোয়েস্ট অ্যান্ড ইট ইনক্রিজেস ফ্রম বেস টু অ্যাপেক্স। ঠিক আছে, এখানে 5টা কথা বলেছি, দ্যাট ইজ 5 কোটি টাকা দাম। ওকে, নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ভেন্টিলেশন পারফিউশন রেশিও যেহেতু অ্যাপেক্সে বেশি, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা কোথায় বেশি এবং পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা কোথায় বেশি। আচ্ছা, বিফোর দ্যাট আই ওয়ান্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট ভেন্টিলেশন পারফিউশন রেশিও 0.8 এই কথাটা মানে কি, 0.8 এর কথাটা মানে কি। দেখুন, ভেন্টিলেশন পারফিউশন রেশিও 0.8 এর কথার মানে হচ্ছে আমার লাংসে অ্যালভিওলাসে যদি 8 লিটার বাতাস যায় তাহলে সেখান থেকে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন নেওয়ার জন্য আমার 10 লিটার ব্লাড লাগবে। 0.8 মিনস হচ্ছে 8/10। ওকে, 8 লিটার বাতাস থেকে প্রয়োজনীয় অক্সিজেন নেওয়ার জন্য আমার 10 লিটার ব্লাড লাগবে। এখন ভেন্টিলেশন পারফিউশন রেশিও যখন 3, তার মানে হচ্ছে আমার পারফিউশনের জন্য যদি 30 লিটার ব্লাড থাকে, সরি পারফিউশন হিসেবে আমার এখানে যদি 10 লিটার ব্লাড থাকে, তার মানে আমার অ্যালভিওলাসে বাতাস আছে 30 লিটার, রেশিও যেহেতু 30 লিটার, কিন্তু 10 লিটার ব্লাডের জন্য 8 লিটার বাতাস থাকলে কিন্তু হইতো, আছে কিন্তু 30 লিটার, তাহলে এখানে বেশি আছে কত দেখেন, অলমোস্ট 22 লিটার বাতাস বেশি আছে। তাহলে এই যে 22 লিটার বাতাস বেশি, এই 22 লিটার বাতাসের কিন্তু কোনো কাজ নাই, 8 লিটার বাতাসই গ্যাসিয়াস এক্সচেঞ্জ করতেছে, বাকি 22 লিটার বাতাস এমনিই বসে আছে। তাহলে আমরা বলছিলাম যে অ্যালভিওলাসে যদি কোনো বাতাস থাকে যেটা গ্যাসিয়াস এক্সচেঞ্জ করতেছে না, সেটা কি তৈরি করে, অ্যালভিওলার ডেড স্পেস, রাইট। সুতরাং ইন হুইন ভেন্টিলেশন পারফিউশন রেশিও ইজ গ্রেটার দেন নর্মাল, এখানে 0.8 আছে, এটা যদি 0.9 হইতো তাহলে এখানে 9 লিটার হইতো, 1 লিটার বেশি, 0.9, 1, 2, 3, যখনই ভেন্টিলেশন পারফিউশন রেশিও গ্রেটার দেন নর্মাল, 0.8 এর চাইতে নর্মাল, দ্যাট ক্রিয়েটস ফিজিওলজিক ডেড স্পেস, ফিজিওলজিক ডেড স্পেস। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আবার 0.6 এই কথাটা মানে কি, 0.6 কথাটার মানে হচ্ছে 0.6 এর কথাটা মানে হচ্ছে এখানে 6 লিটার বাতাস আছে এবং ব্লাড আছে 10 লিটার, তাহলে এখান থেকে প্রয়োজনীয় অক্সিজেন কিন্তু সে পাবে না, প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন নেওয়া সম্ভব হবে না। সুতরাং যেই ডি অক্সিজেনের ব্লাডটা আসছিল সেই ডি অক্সিজেনের অবস্থায় পাস করে যাবে, এটাকে আমরা বলতেছি শান্ট। সুতরাং ভেন্টিলেশন পারফিউশন রেশিও যখন লেস দেন নর্মাল, ভিকিউ রেশিও যদি লেস দেন নর্মাল থাকে, দ্যাট ক্রিয়েটস ফিজিওলজিক শান্ট। তাহলে আমরা আরও দুটো কথা বললাম। নেক্সট, আমাকে যদি বলা হয় যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কোথায় বেশি, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কোথায় বেশি, দেখেন যেহেতু অ্যাপেক্সে ভেন্টিলেশন পারফিউশন রেশিও বেশি এবং প্রচুর পরিমাণ বাতাস, এখানে একটা ডেড স্পেস ক্রিয়েট হয়ে আছে, প্রচুর পরিমাণ এয়ার আছে, সুতরাং পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন বেশি হচ্ছে অ্যাপেক্সে। এবং পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কোথায় বেশি, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেশি বেজে। ওকে, তাহলে পরের কথাগুলো আমি আবার একটু সামারাইজ করতেছি, যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন বেশি আমরা পাচ্ছি অ্যাপেক্সে, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেশি আমরা পাচ্ছি বেজে, এবং অ্যাপেক্সে ফিজিওলজিক ডেড স্পেস ক্রিয়েট হচ্ছে এবং ভেন্টিলেশন পারফিউশন রেশিও যখন লেস দেন নর্মাল হয়ে যাচ্ছে যেমন বেজে, সেক্ষেত্রে ক্রিয়েট হচ্ছে ফিজিওলজিক শান্ট। ওকে, তো নেক্সট টপিক, আমরা আপনি যদি লেকচার শিট ফলো করেন তাহলে আপনি ওখান থেকে 3টে জিনিস খুব ভালোভাবে পড়বেন। পেজ 20-র একটা হচ্ছে উপরে এই ছবিটা দেওয়া আছে অ্যাপেক্সের ক্রাইটেরিয়া, নিচে একটা বক্স দেওয়া আছে, যে বক্সের মধ্যে এই সমস্ত কথাগুলো যেগুলো আমি বললাম সেগুলো আছে। একদম লাস্টে দুটো লাইন ইম্পর্টেন্স, দুটো লাইন দেওয়া আছে যে ভেন্টিলেশন পারফিউশন রেশিও গ্রেটার দেন নর্মাল, দ্যাট ক্রিয়েটস ফিজিওলজিক ডেড স্পেস, ভেন্টিলেশন পারফিউশন রেশিও লেস দেন নর্মাল, দ্যাট ক্রিয়েটস ফিজিওলজিক শান্ট। ওকে, এই জিনিসগুলো আপনি একটু ফলো করবেন। ইদানিং প্রচুর কোশ্চেন এই টপিক থেকে আসছে। So here is a famous quote, that is,
হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট হোয়েন ট্যালেন্ট ডাজন্ট ওয়ার্ক হার্ড। সুতরাং হয়তো আমাদের কাছে অনেক সময় মনে হতে পারে যে আমাদের একটু কষ্ট হচ্ছে, কিন্তু আসলে আমরা যদি কষ্ট করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে কেষ্ট পাওয়া যায়। এবং খুব প্রিয় একটা উক্তি আমার, ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স লেট ইউর সাকসেস বি ইউর নয়েস। সুতরাং আমরা কথায় না কাজে বড় হব ইনশাল্লাহ। আমরা কাজের মাধ্যমে নিজেদেরকে ইনশাল্লাহ প্রমাণ করব। পেজ 22 লেকচার শিটের very very important একটা টপিক, another infinite star, that is oxygen hemoglobin dissociation curve, ঠিক আছে। সো অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ বলতে আসলে আমরা কি বুঝি? এখানে দুটো জিনিস, একটা হচ্ছে অক্সিজেন আর একটা হচ্ছে হিমোগ্লোবিন, ঠিক আছে। সুতরাং এখানে দুটো জিনিসের মধ্যে সম্পর্ককে ইন্ডিকেট করা হয়। এটা হচ্ছে একটা নির্দিষ্ট পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন এক্স এক্সিস বরাবর থাকতেছে, এবং একটা নির্দিষ্ট পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনে কী পরিমাণ হিমোগ্লোবিন স্যাচুরেশন অবস্থায় থাকে সেই জিনিসটা আমরা এটার মাধ্যমে বুঝতে পারি। তাহলে সাপোজ পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন যদি 40 হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে 40-তে অলমোস্ট 60% অক্সিজেন স্যাচুরেটেড অবস্থা, এই 40-তে অলমোস্ট 70% অক্সিজেন স্যাচুরেশন অবস্থায় থাকবে, 70% হিমোগ্লোবিন স্যাচুরেশন অবস্থায় থাকবে। ওকে, পেজ 20-তে এই অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, যেমন কনস্ট্রাকশন, ক্যারেক্টারিস্টিক্স, ফ্যাক্টর শিফটিং দ্য কার্ভ। এই জিনিসগুলো আমরা একটু দেখে নেব। আমি কিছু ক্যারেক্টারিস্টিক্স বলে দিচ্ছি, যেমন এই কার্ভটা শুরু হয় 0 মিলিমিটার মার্কাই থেকে, এবং এটা শেপটা কেমন, এটা সিগময়েড শেপ। যখন পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন 100-এর উপরে চলে যায় তখন এটা অলমোস্ট ফ্ল্যাট হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে জিনিসটা আমরা বুঝতে যাচ্ছি যে এই অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, এটা যদি রাইটে শিফট হয় সেটা মানেটা কি, বা লেফটে শিফট হলে এটা মানেটা কি, ওকে। এবং কোন কোন ফ্যাক্টর এটাকে রাইটে শিফট করতে পারে, অথবা কোন কোন ফ্যাক্টর এটাকে লেফটে শিফট করতে পারে। আচ্ছা, ফার্স্ট থিং যেটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে এই কার্ভটা রাইট শিফটের অর্থ কী, বা এই কার্ভটা লেফট শিফটের অর্থ কী। আচ্ছা, দেখুন আমি একটা কার্ভ আঁকতেছি 0 মিলিমিটার, এখানে PO2, এখানে পার্সেন্টেজ অফ হিমোগ্লোবিন স্যাচুরেশন, এটা সিগময়েড শেপের একটা কার্ভ, এবং এই কার্ভটা এটা হচ্ছে রাইট শিফটিং হলো, রাইটে শিফটিং হলো, ওকে। এবং দিস ওয়ান ইজ পিকচার, এটা লেফটে শিফটিং হলো, লেফট শিফট হলো, ওকে। সো এখন কোশ্চেন হচ্ছে যে এই যে কার্ভটা রাইটে শিফট হলো এটার মানেটা কি, এবং এই যে কার্ভটা লেফটে শিফট হলো এটার মানেটা কি, ওকে। তা দেখেন, যখন রাইট শিফট হয় এটার অর্থটা কি? রাইট শিফট অর্থ হচ্ছে যে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের যে ভালোবাসাটা ছিল সেটা কমে গেছে, আর যেহেতু ভালোবাসা কমে গেছে সুতরাং হিমোগ্লোবিন এখন অক্সিজেনকে ছেড়ে দিবে। এই ছাড়াছাড়ি ঘটনাটা কোথায় ঘটবে? এটা কি কোনো পার্কে হবে, কোনো রেস্টুরেন্ট, ওভার টেলিফোন? নো, ছাড়াছাড়ি ঘটনা ঘটবে টিস্যু লেভেলে, এবং টিস্যু লেভেল বলতে সিস্টেমিক ক্যাপিলারিস। এবং এই যে একটা ছাড়াছাড়ি ঘটনা, এটা এখন আমাদের দেশে এত কমন, আর সমাজে এত কমন, এটা একটা বোরিং ঘটনা, যার কারণে এই ইফেক্টটাকে বলা হয় বোর ইফেক্ট। তাহলে আমি আবারও বলতেছি যে রাইট শিফট অর্থ মানে কি? রাইট শিফট মানেই হচ্ছে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের ভালোবাসা কমে গেছে, পরে হিমোগ্লোবিন অক্সিজেনকে ছেড়ে দিবে। ছেড়ে দিবে এটা কোথায়? সে টিস্যু লেভেলে ছেড়ে দিবে, যেখানে সিস্টেমিক ক্যাপিলারিস থাকে, এবং এটা এত ছাড়াছাড়ি ঘটনা আমাদের সমাজে এত কমন যে এই ঘটনাটাকে আমরা বলতেছি বোরিং ইফেক্ট বা বোর ইফেক্ট। তার মানে হচ্ছে রাইট শিফট হওয়া অর্থ হচ্ছে টিস্যুকে আমি বেশি বেশি অক্সিজেন দিচ্ছি। নাও কামস টু দ্য লেফট। লেফট শিফটের অর্থটা আপনিই বলবেন, ওকে। আমি ফিল ইন দ্য গ্যাপস দিব আপনার জন্য, ফিল ইন দ্য গ্যাপস, ইয়েস। তাহলে লেফট শিফট মানে হচ্ছে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের ভালোবাসা বেড়ে গেছে, রাইট। হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের ভালোবাসা বেড়ে গেছে, 2। আচ্ছা, ভালোবাসা যদি বেড়ে যায় তাহলে হিমোগ্লোবিন অক্সিজেনকে ধরে রাখবে, ওকে, ভেরি গুড। 3, এই ঘটনাটা কোথায় ঘটবে? ভালোবাসা বাড়লে আমরা কোথায় দেখাই? ইয়েস, লাংসে। এই ঘটনাটা ঘটবে লাংসে, ওকে। লাংসে কোন ধরনের ক্যাপিলারি থাকে? পালমোনারি ক্যাপিলারিস। তাহলে ঘটনা ঘটবে পালমোনারি ক্যাপিলারিস। এবং এই ঘটনাটার নামটা কি? নামটা হচ্ছে হ্যালডেন ইফেক্ট, হ্যালডেন ইফেক্ট। তাহলে এল ফর লাংস, এল ফর লেফট। তাহলে যেটাতে আগেটাকে আমরা বলছি বোরিং ইফেক্ট, এটা বা বোর ইফেক্ট, এটাকে আমরা বলছি হ্যালডেন ইফেক্ট। এখানে এল আছে, তার মানে এল ফর লাংস, এল ফর লেফট। তাহলে আবারও বলতেছি লেফট শিফট অর্থ কি, খুব ভালোভাবে একটু বুঝতে হবে যেন এটা বারবার পরীক্ষায় আসে। তাহলে লেফট শিফট মানে হচ্ছে যে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের ভালোবাসা বেড়ে গেছে। ভালোবাসা বাড়ার ঘটনা কোথায় ঘটে?
এটা নট হার্ট বাট এটা লাংসে হচ্ছে এবং সেখানে থাকতেছে পালমোনারি ক্যাপিলারিস, এই ঘটনাটাকে আমরা বলতেছি হ্যালডেন এফেক্ট। সুতরাং এটা আমি যদি না বুঝে আপনি যদি একটু চিন্তা করেন তাহলে এটা আপনার পক্ষে মেমোরাইজ করা সম্ভব বা মনে রাখা সম্ভব। যে দেখেন আমরা যখন অক্সিজেনটা নিই সেই অক্সিজেনটা ধরি কোথায়, সেই অক্সিজেনটা ধরার জায়গা হচ্ছে লাংস। সেখানে হিমোগ্লোবিন ঘুঘু ধরার মতো ফাঁদ পেতে বসে আছে যে কখন সে অক্সিজেনটাকে ধরতে পারবে। সুতরাং লাংস লেভেলে হচ্ছে অক্সিজেনকে ধরার জন্য। আর এই যে লাংসে অক্সিজেনটা আমি নিলাম সেই জিনিসটাকে আমি ছাড়বো কোথায়, টিস্যু লেভেলে। সুতরাং টিস্যু লেভেলে যে এই অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনের ছাড়াছাড়ি ঘটবে এবং সেটাকেই আমরা বলতেছি বোরিং ইফেক্ট এবং সেটাকে আমরা বলতেছি রাইট শিফট। ওকে, নাও কামস টু দ্য নেক্সট পয়েন্ট যে কোন কোন ফ্যাক্টর এটাকে রাইটে শিফট করে, মানে টিস্যুতে বেশি বেশি অক্সিজেন দেয়, আর কোন কোন ফ্যাক্টর এটাকে লেফটে শিফট করে। আচ্ছা, তার আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন যে রাইট শিফট মানে যেহেতু টিস্যুকে বেশি বেশি অক্সিজেন দেওয়া, তাহলে আমি কখন টিস্যুকে বেশি বেশি অক্সিজেন দেবো? এই যে আমি এখন দাঁড়ায় আছি এখন দিব, নাকি আমি যদি দৌড়াদৌড়ি করি তাহলে টিস্যুকে বেশি বেশি অক্সিজেন দেবো? ইয়েস, আমি যদি দৌড়াদৌড়ি করি অথবা কাজ করি, তার মানে হচ্ছে এক্সারসাইজ। ওকে, যদি আমি কাজ বেশি করি বা এক্সারসাইজ করি তখন আমি আমার টিস্যুকে বেশি বেশি অক্সিজেন দিব। আমি যদি এক্সারসাইজ করতে যাই তখন কি হবে, বেশি টেম্পারেচার বেশি হয়ে যাবে আমার শরীরে কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন বেশি হয়ে যাবে। কার্বন ডাইঅক্সাইড যদি প্রোডাকশন বাড়ে, এটা খুব ইম্পর্টেন্ট একটা রিয়েকশন, দ্যাট ইজ কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন যখনই বাড়বে তখনই কার্বন ডাইঅক্সাইড ওয়াটারের সাথে বিক্রিয়া করে, আমরা সবাই জানি এই রিয়েকশনটা। সেখান থেকে কার্বনিক অ্যাসিড এবং তারপরে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট। তার মানে কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন যদি বেড়ে যায় সেক্ষেত্রে হাইড্রোজেন আয়ন প্রোডাকশনও বেড়ে যাবে। ওকে, আর হাইড্রোজেন আয়ন প্রোডাকশন বাড়া মানে হচ্ছে পেজ কমে যাচ্ছে। ওকে, আমরা হাইড্রোজেন আয়ন প্রোডাকশনটা বাড়বে এটা দিয়ে আমরা মনে রাখবো। তাহলে আমরা কি একটু খেয়াল করতে পারি যে কোন কোন কারণে এই কার্ভটা রাইটে শিফট হলো? দেখেন যে এখানে এক্সারসাইজ করছে মানে বেশি কাজ করছে, এখানে টেম্পারেচার বেড়ে গেছিলো, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছিলো, হাইড্রোজেন আয়ন বেড়ে গেছিলো। তার মানে হচ্ছে সব কিছু বাড়লে কিন্তু কার্ভটা রাইটে যাচ্ছে। ওকে, সব কিছু বাড়লে কার্ভটা রাইটে যাচ্ছে। তাহলে আমরা কীভাবে মনে রাখবো যে আর ফর রাইট, মানে সব কিছু বাড়লেই কার্ভটা রাইটে যায়। ওকে, আচ্ছা, দু একটা ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলোও আমরা আলাদা করে মনে রাখবো। তাহলে দেখুন ব্যতিক্রম কী কী আছে। যেমন ধরুন থাইরয়েডক্সিকোসিস বাড়ছে, তাহলে সূত্র অনুযায়ী এটা রাইটে যাবে। পলিসাইথেমিয়া বাড়ছে, সুতরাং রাইটে যাবে। ওকে, প্রেগনেন্সিতে সব কিছু বেড়ে যাচ্ছে, রাইটে যাবে। হাই অল্টিটিউড ক্রনিক লিভিং, যেটাকে আমরা বলি অ্যাক্লিমাটাইজেশন, মানে সব কিছু বেড়ে গেছে সুতরাং উচ্চতা বেড়ে গেছে সুতরাং এটাও রাইটে যাবে। কিন্তু অ্যানিমিয়া, আমাদের মনে রাখতে হবে যে সব কিছু বাড়লে কার্ভ রাইটে যায়, শুধু একটা এক্সেপশন এখানে আছে, সেটা হচ্ছে অল অ্যানিমিয়া। যে অ্যানিমিয়া মানে হচ্ছে কমা, কিন্তু অ্যানিমিয়াতে লেফটে যায়। ওকে, আর অ্যানিমিয়ার মধ্যে আবার একটা টুইস্ট আছে। সেই টুইস্টটা কি, যে সমস্ত ফ্যাক্টর কার্ভটাকে শিফট করে তাদের মধ্যে ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টরস আছে। আপনাদের এখানে আমরা শিটে দিয়ে দিয়েছি সেই ইম্পর্টেন্ট ফ্যাক্টরসগুলো, যেমন পিএইচ, টেম্পারেচার, 2,3 ডিপিজি, হ্যাঁ, এবং আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে স্ট্রাকচার অফ হিমোগ্লোবিন। এই স্ট্রাকচার অফ হিমোগ্লোবিনের মধ্যে আমরা জানি যে কী কী ধরনের হিমোগ্লোবিন আছে। এটা হচ্ছে হিমোগ্লোবিন এ, দেন হচ্ছে হিমোগ্লোবিন এফ, হিমোগ্লোবিন এ, হিমোগ্লোবিন এস, ঠিক আছে, হিমোগ্লোবিন এস। আচ্ছা, এর মধ্যে হিমোগ্লোবিন এফ তার অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি সবচেয়ে বেশি, হিমোগ্লোবিনের এর আরেকটু কম, হিমোগ্লোবিন এস একদমই সবচেয়ে কম। কারণ কি, যে যদি কোনো হিমোগ্লোবিন 2,3 ডিপিজির সাথে বাইন্ড করতে না পারে তাহলে সে সহজেই অক্সিজেনকে ছেড়ে দিতে পারে। তার মানে 2,3 ডিপিজি হচ্ছে হিমোগ্লোবিনের ডান হাত। 2,3 ডিপিজি যদি কোনো হিমোগ্লোবিনে থাকে তাহলে তার আর কিছুই দরকার হয় না, সে খুব সহজেই অক্সিজেনকে ছেড়ে দেয়। কিন্তু যে সমস্ত হিমোগ্লোবিন 2,3 ডিপিজির সাথে বাইন্ড করতে পারে না, অথবা যার সাথে 2,3 ডিপিজি নাই, সে কিন্তু অক্সিজেনকে আর ছাড়ে না, কারণ তখন অক্সিজেনই হয়ে যায় তার একমাত্র সম্বল। তাহলে এইখানে হিমোগ্লোবিন এফ সেটা 2,3 ডিপিজির সাথে বাইন্ড করতে পারে না। যেহেতু সে পারে না, সুতরাং হিমোগ্লোবিন এফ যেখানে বেশি থাকে সে অক্সিজেনকে ধরে রাখে, অক্সিজেনের সাথে তার ভালোবাসা বেড়ে যায়, সুতরাং সে কার্ভটাকে শিফট করে লেফটে। তাহলে হিমোগ্লোবিন এফ কোথায় কোথায় বেশি? একটা হচ্ছে ফিটাস, অ্যানাদার ওয়ান ইজ বিটা থ্যালাসেমিয়া মেজর। সুতরাং সকল অ্যানিমিয়াতে কার্ভ যদিও রাইটে যায়, কিন্তু একটা অ্যানিমিয়াতে কিন্তু কার্ভটা লেফটে যায়, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া।
এটা থ্যালাসেমিয়া মেজর। সুতরাং আমরা শিখলাম যে যখন সব কিছু বাড়তেছে তখন কার্ভটা রাইটে যাচ্ছে, কিন্তু অ্যানিমিয়াতে কিন্তু কার্ভটা লেফটে যায়। এর অ্যানিমিয়ার মধ্যে আবার থ্যালাসেমিয়াতে কার্ভটা অ্যানিমিয়াতেও কার্ভটা রাইটে যায়, কিন্তু অ্যানিমিয়ার মধ্যে শুধু থ্যালাসেমিয়াতে কার্ভটা লেফটে যায়। ওকে, স্টোর ব্লাড দিয়ে যদি কোশ্চেন করা হয় যে স্টোর ব্লাড যদি থাকে তাহলে কার্ভটা কোন দিকে যায়, অ্যান্সার হচ্ছে স্টোর ব্লাড যদি থাকে তাহলে কার্ভটা যাবে লেফটে। কারণ কি, একটা ব্লাডকে যদি 2 থেকে 3 মাস স্টোর করে রাখা হয় তাহলে সেই স্টোর ব্লাডের যে আরবিসির মেমব্রেনে যে 2-3 ডিপিজিটা থাকে সেটা নষ্ট হয়ে যায়, যার ফলে সে আর অক্সিজেনকে রিলিজ করতে পারে না, সে অক্সিজেনকে ধরে রাখে এবং কার্ভটাকে লেফটে শিফট করে। ওকে, সুতরাং আমরা এই যে ফ্যাক্টরসগুলো আছে এই ফ্যাক্টরসগুলোকে আমরা একটু ভালোভাবে মেমোরাইজ করবো, কারণ এখান থেকে বারবার কোশ্চেন আসে। একটা কোশ্চেন আমরা একটু সলভ করতে পারি যে এই শিফট অফ অক্সিজেন হিমোগ্লোবিন ডিসিশন কার্ভ টু দ্য অফ দ্য ব্লাড টু দ্য রাইট অকার্স ইন পালমোনারি ক্যাপিলারিস। ফলস, রাইট মানে টিস্যুতে, শুধু সিস্টেমিক ক্যাপিলারিস হবে। অকার্স ইফ ব্লাড টেম্পারেচার রাইজেস, বাড়ছে, সুতরাং রাইটে যাবে ট্রু। ফেভার্স অক্সিজেন ডেলিভারি ট্রু। ফেভার্স অক্সিজেন আপটেক ফ্রম লাংস, এটা ফলস, কারণ এটা টিস্যু লেভেলে হয়। অ্যান্ড ইনক্রিজ দ্য ভ্যালু অফ P50, অ্যান্সার ইজ ট্রু। যে সমস্ত কারণে কার্ভ রাইটে যায় সেই সমস্ত কারণে P50 বাড়ে। পেজ নাম্বার 23-তে আমরা একটা জিনিস আপনাদের একটু পড়তে হবে, সেটা হচ্ছে P50 ডেফিনেশন, যে সমস্ত কারণে কার্ভটা রাইটে যায় সেই সমস্ত কারণে P50 পরিমাণ বেড়ে যায়। P50 মানে হচ্ছে 50% স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন, যে পার্শিয়াল প্রেশারে আমরা পেয়ে থাকি সেটাকে আমরা বলি P50। তাহলে আমি আবার একটু সামারাইজ করতেছি যে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা সিগময়েড শেপ, 0 থেকে শুরু হচ্ছে এবং পার্শিয়াল প্রেশার অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনের সম্পর্ক ইন্ডিকেট করে। রাইটে যাওয়া মানে হচ্ছে টিস্যুতে বেশি বেশি অক্সিজেন দেওয়া, আর লেফটে যাওয়া মানে হচ্ছে হিমোগ্লোবিনকে ধরে রাখা, এটা লাংসে হয়, এটার নাম হ্যালডেন ইফেক্ট। আর রাইটে যায় সাধারণত সমস্ত ফ্যাক্টরসগুলো আমরা শিখেছি যে R ফর রেজড, R ফর রাইট, L ফর লো, L ফর লেফট। কিন্তু অ্যানিমিয়া এটা কম হলেও সেক্ষেত্রে রাইটে যাবে। একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া, সেক্ষেত্রে কিন্তু অ্যানিমিয়া এটা কম, কিন্তু অ্যানিমিয়া কম হলেও সেক্ষেত্রে এটা রাইটে যাবে। অ্যানিমিয়ার মধ্যে একটা ব্যতিক্রম আছে থ্যালাসেমিয়া, সেক্ষেত্রে এটা লেফটে যাবে। ওকে, আমরা এটা শেষ করে দিতে যাচ্ছি। নেক্সট যে টপিকটা আছে সেটা হচ্ছে রেসপিরেটরি মেমব্রেন। ইটস এ 3 স্টার টপিক, আমরা শুরুতে বলে দিয়েছিলাম। রেসপিরেটরি মেমব্রেন থেকে আমাদের একটা জিনিস খুব ভালোভাবে শিখতে হবে, সেটা হচ্ছে রেসপিরেটরি মেমব্রেন ক্রস করে গ্যাসিয়াস ডিফিউশনের জন্য কোন কোন ফ্যাক্টর দায়ী। প্রথমে আমরা রেসপিরেটরি মেমব্রেনের স্ট্রাকচারটা একটু দেখতে যাচ্ছি, যদি স্ট্রাকচার থেকে কোশ্চেন আসে না, একটু আপনি মেমোরাইজ রাখবেন যে রেসপিরেটরি মেমব্রেনের 6টা লেয়ার থাকে, 6টা লেয়ার। তাহলে এটা হচ্ছে অ্যালভিওলাস এবং অ্যালভিওলাসের চারপাশে এটাগুলো হচ্ছে ক্যাপিলারি। তাহলে আমরা এখানকার একটা ক্রস সেকশন নিলাম, ক্রস সেকশনটা নিয়ে দেখলাম অ্যালভিওলাসের ভিতরে একদম ভিতরে থাকবে অ্যালভিওলার ফ্লুইড লেয়ার, দেন হচ্ছে অ্যালভিওলার এপিথেলিয়াম, দেন একটা বেসমেন্ট মেমব্রেন অফ অ্যালভিওলার এপিথেলিয়াম, তারপর হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস, তারপর হচ্ছে বেসমেন্ট মেমব্রেন অফ ক্যাপিলারি এন্ডোথেলিয়াম এবং এরপর হচ্ছে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। তাহলে এই 6টা লেয়ার নিয়ে তৈরি হবে রেসপিরেটরি মেমব্রেন। কোশ্চেন যেটা আসে, আমি কোশ্চেন আপনাদের একটু দেখাই যে রেট অফ গ্যাস ডিফিউশন থ্রু রেসপিরেটরি মেমব্রেন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু। তাহলে রেসপিরেটরি মেমব্রেন ক্রস করে গ্যাসিয়াস ডিফিউশনের জন্য অনেকগুলো ফ্যাক্টরস আছে, যেমন একটা হচ্ছে সারফেস এরিয়া, সারফেস এরিয়া যদি বেশি থাকে তাহলে গ্যাস ডিফিউশন বাড়ে। আরটা হচ্ছে প্রেশার ডিফারেন্স, আরটা হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স, ঠিক আছে, ডিফিউশন কোএফিশিয়েন্ট, আরও আছে থিকনেস অফ দ্য মেমব্রেন এবং মলিকুলার ওয়েট অফ দ্য গ্যাস। তো এই ফ্যাক্টরগুলা কীভাবে গ্যাস ডিফিউশনটা কন্ট্রোল করে, আমরা মনে রাখবো যে এই সমস্ত ফ্যাক্টরগুলোর মধ্যে শুধু 2টা ফ্যাক্টরস আছে যেগুলো ইনভার্সলি রিলেটেড টু দ্য গ্যাসিয়াস ট্রান্সফিউশন, ইনভার্সলি রিলেটেড। যেমন থিকনেস অফ দ্য মেমব্রেন, তাহলে রেসপিরেটরি মেমব্রেনের থিকনেস যদি বেড়ে যায় তাহলে গ্যাস ডিফিউশন কমবে। মলিকুলার ওয়েট অফ দ্য গ্যাস, অর্থাৎ যেই গ্যাসটা ট্রান্সফিউজ হবে সেই গ্যাসের মলিকুলার ওয়েট যদি বেশি হয় তাহলে গ্যাস ডিফিউশন কমবে। তাহলে এই 2টা ফ্যাক্টর শুধু ইনভার্সলি রিলেটেড, আর বাকি সমস্ত ফ্যাক্টর ডিরেক্টলি প্রপোর্শনাল। তার মানে সারফেস এরিয়া যদি আমি বাড়াই তাহলে গ্যাস ডিফিউশন বাড়বে, অন্য সমস্ত ফ্যাক্টর যাই বলুক না কেন পরীক্ষায় অ্যান্সার হচ্ছে সেগুলো ডিরেক্টলি প্রপোর্শনাল। শুধু 2টা ফ্যাক্টরস আছে পৃথিবীতে যেগুলো ইনভার্সলি রিলেটেড ফর গ্যাসিয়াস ডিফিউশন থ্রু রেসপিরেটরি মেমব্রেন। ওয়ান ইজ মলিকুলার ওয়েট অফ দ্য গ্যাস, অ্যানাদার ইজ থিকনেস অফ দ্য মেমব্রেন। ওকে, নেক্সট পেজ 26-এ আমরা যে জিনিসটা একটু করে দেখে রাখবো, খুব একটা কোশ্চেন আসে না, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট অফ দ্য অক্সিজেন
মানে অ্যালভিওলাস থেকে কীভাবে অক্সিজেনটা টিস্যু পর্যন্ত যায়। তাহলে ব্লাডে অক্সিজেন ট্রান্সপোর্ট হয় মেইনলি দুইটাভাবে, একটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন ফর্ম হিসেবে 97%, আর হচ্ছে ডিজলভ স্টেটে 3% অক্সিজেন ট্রান্সপোর্ট হয়। তো এই ক্ষেত্রে আমাদের মনটাকে একটু শক্ত করে পড়তে হবে। দেখবেন যে এখানে অনেক ধরনের প্রেশার দেওয়া থাকে, অ্যালভিওলাসের একটা প্রেশার, পালমোনারি ক্যাপিলারিতে কত প্রেশার, ইন্টারস্টিশিয়াল স্পেসে কত প্রেশার, টিস্যুতে কত প্রেশার, আর্টারিয়াল এন্ড অফ টিস্যুতে পার্শিয়াল প্রেশার অক্সিজেনে কত প্রেশার, এই সমস্ত প্রেশার যেগুলো আছে এগুলো পরীক্ষার জন্য নট সো ইম্পর্টেন্ট। কিন্তু শয়তান সবসময় ঘাড়ের কাছে ওয়াসওয়াসও দেয়, সে বলে যে হ্যাঁ পর সবই পর। তো এই জিনিসগুলো আসলে পরীক্ষার জন্য কম ইম্পর্টেন্ট। আমরা এখানে শুধু দুটো জিনিস একটু বেশি ভালো করে জানবো, সেটা হচ্ছে অক্সিজেন দুইভাবে ট্রান্সপোর্ট হয় ব্লাডে, একটা হচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিন 97% আর একটা হচ্ছে ডিজলভ স্টেটে 3%। আর অ্যানাদার ওয়ান ইম্পর্টেন্ট থিং দ্যাট ইজ 1 গ্রাম হিমোগ্লোবিন, এটা বাইন্ড করে 1.34 ml অক্সিজেনের সাথে। নেক্সট পেজ 27-এ ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে একটু বলা আছে যে কার্বন ডাইঅক্সাইড আমাদের বডিতে মেনলি 3টা উপায়ে ট্রান্সপোর্ট হয়। তার মধ্যে সবচেয়ে কম হচ্ছে ডিজলভ স্টেটে 7% এবং সবচেয়ে বেশি সিঙ্গেল বেস অ্যান্সার হোয়াট ইজ দ্য মোস্ট কমন অথবা what is the major method for transport of carbon dioxide in blood, that is in the form of bicarbonate, almost 70%। এবং এই 70% যদি সেলের ভিতরে থাকে, যেমন আরবিসির ক্ষেত্রে আমরা জানি সেলের ভিতরে পটাশিয়াম বেশি, সেই ক্ষেত্রে পটাশিয়াম বাইকার্বনেট, প্লাজমার ক্ষেত্রে যেহেতু সোডিয়াম বেশি তাহলে সেক্ষেত্রে সোডিয়াম বাইকার্বনেট হিসেবে ট্রান্সপোর্ট হয়। আর একটা উপায় আছে, সেটা হচ্ছে হিমোগ্লোবিন এবং প্লাজমা প্রোটিনের সাথে কম্বিনেশনে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট হতে পারে। তো কার্বন ডাইঅক্সাইড যেই কম্বিনেশনটা ফর্মেশন করুক না কেন সেটাকে আমরা বলি কার্বামিনো কম্পাউন্ড। পরীক্ষায় একবার কোশ্চেন আসছিল যে কার্বন ডাইঅক্সাইড ইজ ট্রান্সপোর্টেড ইন ব্লাড অ্যাজ কার্বক্সি হিমোগ্লোবিন কম্পাউন্ড। কার্বক্সি হিমোগ্লোবিন কম্পাউন্ড, অ্যান্সার ইজ ফল। কার্বক্সি হিমোগ্লোবিন মানে হচ্ছে কার্বন মনোক্সাইড প্লাস হিমোগ্লোবিন, আর কার্বামিনো হিমোগ্লোবিন মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস হিমোগ্লোবিন। ওকে, তাহলে এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যে কার্বন ডাইঅক্সাইড ডিজলভ স্টেটে হতে পারে 7%, কার্বন ডাইঅক্সাইড টিস্যু থেকে সেলের ভিতরে চলে গেল এবং বাইকার্বনেট ফর্ম তৈরি করে বাইরে চলে আসলো প্লাজমাতে। বাইকার্বনেট ফর্মে সবচেয়ে বেশি ট্রান্সপোর্ট হয় এবং অ্যাজ ওয়েল অ্যাজ সে কার্বামিনো হিমোগ্লোবিন হিসেবে বা কার্বামিনো প্রোটিন হিসেবে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট হতে পারে। আচ্ছা, এখানে আমরা আরও একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে টিস্যুতে যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হচ্ছে, দেখেন টিস্যুটা এই কার্বন ডাইঅক্সাইডটা চলে আসলো ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে। এখন ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে সে কোথায় যাবে? সে কি প্লাজমাতে যাবে নাকি সে আরবিসির মধ্যে যাবে? বেশিরভাগ কার্বন ডাইঅক্সাইড আরবিসির মধ্যে যায়। কেন? কারণ সবচেয়ে বেশি যে বাইকার্বনেট রূপে ট্রান্সপোর্ট হয়, সেই বাইকার্বনেটটা ফর্মেশনের জন্য কার্বন ডাইঅক্সাইডকে ওয়াটারের সাথে বিক্রিয়া করতে হয় এবং এই বিক্রিয়াতে একটা এনজাইম লাগে, দ্যাট ইজ কার্বনিক এনহাইড্রেস এনজাইম। আমরা সবাই জানি, কিন্তু এই কার্বনিক এনহাইড্রেস এনজাইমটা প্লাজমাতে থাকে না। সুতরাং এইখানে যেটা হচ্ছে, এখানে খুব অল্প পরিমাণ বাইকার্বনেট তৈরি হয়, কারণ প্লাজমাতে কোনো কার্বনিক এনহাইড্রেস এনজাইম নাই। বেশিরভাগ কার্বনিক এনহাইড্রেস এনজাইম বিলিয়ন প্রচুর পরিমাণে কার্বনিক এনহাইড্রেস এনজাইমটা থাকে আরবিসির মধ্যে। এই জন্য কার্বন ডাইঅক্সাইড বেশি ঢুকে যায় আরবিসির মধ্যে। এবং দেখেন কার্বন ডাইঅক্সাইড ওয়াটারের সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড, সেখান থেকে বাইকার্বনেট এবং কার্বনিক অ্যাসিড এবং সেখান থেকে ACO3 এবং প্রোটন তৈরি করতেছে বা হাইড্রোজেন আয়ন তৈরি করতেছে। এবং এই যে বাইকার্বনটা আছে সেলের ভিতরে, যেহেতু প্রচুর বাইকার্বনেট আয়ন তৈরি হয়ে গেল, এটা একটা ইমব্যালেন্স, আয়নিক একটা ইমব্যালেন্স তৈরি করতেছে। সুতরাং এই আয়নটা তখন দেখা যাচ্ছে সেলের বাইরে চলে যাচ্ছে, আরবিসি থেকে বাইরে চলে যাচ্ছে, ইন এক্সচেঞ্জ অফ প্লাজমা থেকে ক্লোরাইড সেলের ভিতরে চলে আসতেছে। দিস ইজ নোন অ্যাজ ক্লোরাইড শিফট। তাহলে ক্লোরাইড শিফট বলতে আমরা বুঝি যে প্লাজমা থেকে ক্লোরিনটার আরবিসির মধ্যে ঢোকা, ইন এক্সচেঞ্জ অফ ACO3, যেটা সেলের ভিতর থেকে বাইরে চলে যাবে। এটাকে আমরা বলতেছি ক্লোরাইড শিফট। আচ্ছা, এই জিনিসটার বিপরীত একটা ঘটনা হইতে পারে যখন লাংসে যায়। যেমন এই যে বাইকার্বনেটটা আছে, সেটা প্লাজমাতে যে সোডিয়ামের সাথে যুক্ত হয়, সোডিয়াম বাইকার্বনেট। আচ্ছা, এই সোডিয়াম বাইকার্বনেট টিস্যু লেভেলে ফর্ম হলো, সেটা এখন আমার শরীর থেকে বের করতে হবে। সাপোজ এখানে টিস্যু লেভেলে সোডিয়াম বাইকার্বনেট তৈরি হয়েছে, এটা ট্রান্সপোর্ট করে আসলো লাংস লেভেলে। তাই লাংস লেভেলে যখন আসবে,
তখন বাইকার্বনেটটা আরবিসির মধ্যে ঢুকবে কার্বন ডাইঅক্সাইড ফর্মেশনের জন্য। তাহলে বাইকার্বনেট তখন আরবিসির মধ্যে ঢোকে এবং সেই বাইকার্বনেটটা একটা প্রোটনের সাথে বিক্রিয়া করে তখন উল্টাটা ফর্মেশন করে, অর্থাৎ ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইড ফর্মেশন করে এবং কার্বন ডাইঅক্সাইডটা তখন অ্যালভিওলাস দিয়ে বের হয়ে যায়। তাহলে ইন দ্য লাংস লেভেল যখন এটা লাংসে আসে তখন কিন্তু বাইকার্বনেট আরবিসির মধ্যে ঢোকে এবং ক্লোরাইড বের হয়ে যায়। তাই লাংস লেভেলে যেটা হয় সেটাকে আমরা বলি রিভার্স ক্লোরাইড শিফট। রিভার্স ক্লোরাইড শিফট। তাহলে এখানে দুটো জিনিস, একটা হচ্ছে ক্লোরাইড শিফটটা কোথায় হয়? ক্লোরাইড শিফট হবে টিস্যু লেভেলে, যে প্লাজমা থেকে ক্লোরাইড আরবিসিতে ঢুকবে এবং বাইকার্বনেট বের হয়ে যাবে। এটাকে আমরা বলছি ক্লোরাইড শিফট টিস্যু লেভেলে হয়। কিন্তু যদি লাংস লেভেলে চলে আসে তাহলে এর বিপরীত ঘটনাটা ঘটবে, সেটা হবে রিভার্স ক্লোরাইড শিফট, মানে লাংস লেভেলে বাইকার্বনেট ঢোকে আর ক্লোরাইড বের হয়ে আসে। ওকে, তাহলে আমরা এখানে দেখলাম ক্লোরাইড শিফট হবে টিস্যু লেভেলে, রিভার্স ক্লোরাইড শিফট হবে লাংস লেভেলে। আমরা একটা কোশ্চেন একটু সলভ করি। কার্বন ডাইঅক্সাইড ইজ ক্যারিড ইন দ্য ব্লাড, দেখেন প্রায় সময় কোশ্চেন আসছে। কম্বিনেশন অফ উইথ হিমোগ্লোবিন মলিকুল ট্রু, কম্বিনেশন উইথ প্লাজমা প্রোটিনস এস ট্রু, হিমোগ্লোবিন এবং প্লাজমা প্রোটিনের সাথে কম্বিনেশন করতে পারে। ফিজিক্যাল সলিউশন ইজ ইন প্লাজমা, ডিজলভ স্টেট হতে পারে 7%, গ্রেটার কোয়ান্টিটি ইন রেড ব্লাড সেলস দেন ইন প্লাজমা অ্যান্ড দেখেন গ্রেটার কোয়ান্টিটি ইন রেড ব্লাড সেলস দেন ইন প্লাজমা, এটা কিন্তু ফলস। যদিও আরবিসির মধ্যে সে বেশি পরিমাণ কার্বনিক অ্যাসিড প্রোডাকশন করতেছে, কিন্তু সেখান থেকে HCO3টা কিন্তু প্লাজমাতে চলে যাচ্ছে। প্লাজমাতে সোডিয়াম কার্বনেট হিসেবে সে সোডিয়াম বাইকার্বনেট হিসেবে ট্রান্সপোর্ট হচ্ছে। সুতরাং বেশিরভাগ পোর্শন কিন্তু প্লাজমার মাধ্যমে ট্রান্সপোর্ট হয়। গ্রেটার কোয়ান্টিটি অ্যাজ HCO3 ions দেন এনি আদার ফর্মস, এটাও ট্রু। নেক্সট, অ্যাক্লিমাটাইজেশন ইজ দ্য 3 স্টার টপিক। অ্যাক্লিমাটাইজেশন বলতে আমরা কি বুঝি? ইট রেফার্স টু দ্য চেঞ্জেস ইন দ্য বডি টিস্যু ইন রেসপন্স টু লং টার্ম এক্সপোজার টু হাইপক্সিয়া এট এ হায়ার অল্টিটিউড। তাহলে এখানে অ্যাক্লিমাটাইজেশন বলতে আমরা মনে রাখবো যে চেঞ্জেস অফ দ্য বডি ইন রেসপন্স টু 3H। নাম্বার 1 হাই অল্টিটিউড থাকবে 1, নাম্বার 2 সেখানে হাইপক্সিয়া থাকতে হবে, নাম্বার 3 সেখানে হাই টাইম অফ এক্সপোজার বা লং টাইম এক্সপোজার থাকতে হবে, 3H। ওকে, কোশ্চেন যেটা আসে যে ডেফিনেশন থেকে কোশ্চেন আসে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাক্লিমাটাইজেশনে আমার বডির কী কী চেঞ্জ হয় সেটা নিয়ে কিন্তু কোশ্চেন আসে। হাই অল্টিটিউডে আমাদের বডির কী কী চেঞ্জ হয়। আমরা এখানে আপনাদের শিটে এখানে আমরা পেজ 29-এ আমরা অ্যাক্লিমাটাইজেশনের ফলে আমাদের বডিতে কী কী চেঞ্জ হয় সেটা গাইটন এবং জ্ঞানং দুটো জায়গা থেকে আমরা দিয়ে রেখেছি। দেখেন আমরা মনে রাখবো যে যেহেতু ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠতেছে তত অক্সিজেনের পরিমাণ বায়ুমণ্ডলে কমে যাচ্ছে। তাহলে আমি যখন শ্বাস নিচ্ছি আমি কিন্তু চাইলেও বেশি শ্বাস নিতে অক্সিজেন নিতে পারতেছি না, তার মানে আমার শরীরে হচ্ছে অক্সিজেনের পরিমাণ কম। আমার শরীরে যখন অক্সিজেন কম তাহলে আমার রেসপিরেটরি সেন্টার আমাকে সিগন্যাল দিচ্ছে যে আমার বেশি বেশি অক্সিজেন চাই, যার ফলে আমার ভেন্টিলেশন বেড়ে যাবে। যেহেতু ভেন্টিলেশন বেড়ে গেল, এই ভেন্টিলেশন বাড়ার মাধ্যমে আমার শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে। তাহলে একটা হাই অল্টিটিউডে যদি আমি লং টার্ম অবস্থান করি তাহলে আমার বডিতে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কী হবে? ডিক্রিজ, অ্যাজ ওয়েল অ্যাজ যেহেতু আমার ভেন্টিলেশন বেড়ে গেল, ভেন্টিলেশন যেহেতু আমার হাইপার ভেন্টিলেশন হলো, ভেন্টিলেশন বেশি হয়ে আমার কার্বন ডাইঅক্সাইডটাও কমে গেল। কার্বন ডাইঅক্সাইড কমে যাওয়া মানে হাইড্রোজেন আয়নটা কমে যাওয়া, সুতরাং পিএইচটা আমার বেড়ে গেল, অর্থাৎ রেসপিরেটরি অ্যালকালোসিস। এবং এই হাই অল্টিটিউডে হাইপক্সিয়া যেহেতু থাকে সুতরাং সেখানে এরিথ্রোপয়েটিন সেক্রেশন বেশি হয় এবং সেখানে 2-3 ডিপিজির পরিমাণ কিন্তু অনেক বেড়ে যায়। ইটস ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু 2-3 ডিপিজির পরিমাণ বেড়ে যায় সুতরাং এখানে অক্সিজেন হিমোগ্লোবিন কার্ভ কোন দিকে শিফট হবে? ইয়েস, ইট উইল শিফটেড টু দ্য রাইট। পরীক্ষায় যতভাবে আমাদের কোশ্চেন আসে যে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ কোন দিকে শিফট হয়, 99% ক্ষেত্রেই, অলমোস্ট 100% ক্ষেত্রে, নট 99%, অ্যান্সার হচ্ছে ইট শিফটেড টু দ্য রাইটস। আসলে হাই অল্টিটিউডে কার্ভটা দুইভাবে শিফট হতে পারে। যদি হাই অল্টিটিউডে ক্রনিক কন্ডিশন হয়, দীর্ঘদিন ধরে অবস্থান করা হয়, তাহলে কার্ভটা শিফট হয় রাইটে। কিন্তু হাই অল্টিটিউড যদি অ্যাকুইট কন্ডিশন হয় যে আমি এখন উঠতেছে, সেক্ষেত্রে কার্ভটা শিফট হয় লেফটে। পরীক্ষায় যদি অ্যাক্লিমাটাইজেশন বলা থাকে, তার মানে ক্রনিক কন্ডিশন, অথবা যদি কোনো কিছু না বলা থাকে, শুধু যদি বলে যে ইন হাই অল্টিটিউড অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ কোন দিকে যায়, অ্যান্সার হচ্ছে ইট শিফটেড টু দ্য রাইট। তাহলে দেখেন কিছু একটা কোশ্চেন আসে। আসলে আমরা সবাই যদি পাহাড়ে উঠতে নাও চাই, তারপরেও আমরা চাই যে সফলতার ক্ষেত্রে ক্রমান্বয়ে উপরে উঠতে। তো
অ্যাক্লিমাটাইজেশন বা হাই অল্টিটিউডে থাকার জন্য যেমন আমাদের বডিতে কিছু চেঞ্জ হয়, তাই একই রকমভাবে সফলতার চূড়ায় উঠতে গেলেও কিন্তু আমাদের নিজেদের মধ্যে কিছু চেঞ্জ আনতে হয়। আমাদের নিজেদের পড়ালেখার স্টাইল, নিজেদের জ্ঞান, নিজেদের স্বভাব, এগুলোর মধ্যেও কিন্তু অ্যাক্লিমাটাইজেশন করতে হবে। এখন আমি যা কথা বলতেছি অনেকের কাছে হয়তো কঠিন মনে হচ্ছে, হয়তো মনে হচ্ছে যে আমি পারি না বা এত কিছু আমি পারবো কিনা। আপনি অবশ্যই পারবেন। প্রথম হয়তো মনে হচ্ছে যে না আই ক্যান্ট ডু ইট, কিন্তু আপনাকেই দেখতে হবে যে আপনার ইচ্ছাটা কেমন। আপনি যদি দৃঢ় প্রতিজ্ঞা থাকেন না আই ওয়ান্ট টু ডু ইট, সেক্ষেত্রে আপনি অবশ্যই পারবেন ইনশাল্লাহ। আপনি প্রথমে চিন্তা করবেন হাউ ডু আই ডু ইট, দেন আই উইল ট্রাই টু ডু ইট। আপনি একটু চেষ্টা করতে থাকেন আস্তে আস্তে। দেন যখন এটা আই ক্যান ডু ইট, আপনি যখন রিপিটেডলি পড়াগুলো রিভাইজ দেবেন, পরীক্ষা দেবেন, দেখবেন যে আপনার পারফরমেন্স আরও ভালো হচ্ছে। তখন আপনার মনে হয় না আমি এটা পারতে পারি। শেষে যে আপনার মনে হবে যে না আমি এটা অবশ্যই করব, এবং এক সময় যে আপনি ইয়েস আই ডিড ইট, আপনি ইনশাল্লাহ অবশ্যই এটা করতে পারবেন। সুতরাং আমরা যদি সফলতার চূড়ায় উঠতে চাই, বা সেক্ষেত্রেও আমাদের নিজেদের মধ্যে একটা অ্যাক্লিমেটাইজেশন আনতে হবে। কারণ সাকসেসটা বা মেডিকেল সায়েন্সে আমি যতটুকু মনে করি ইটস একটা লং টার্ম রেস, একটা ম্যারাথন রেস, এবং এখানে আসলে আমরা সবাই 19-20, সুতরাং আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং স্টেপ বাই স্টেপ আমাদেরকে আগায় যেতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা অবশ্যই সফলতা লাভ করতে পারবো। পেজ 30-তে নেক্সট আমাদের টপিক হচ্ছে হাইপোক্সিয়া। ইট ইজ এ 3-স্টার টপিক। মাঝে মধ্যে এখান থেকে কোয়েশ্চেন আসে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ হাইপোক্সিয়া? হাইপোক্সিয়া মানে ডিক্রিজ অক্সিজেন ইন টিস্যু লেভেল। টিস্যু লেভেলে অক্সিজেন কম থাকলে সেটাকে আমরা বলি হাইপোক্সিয়া। আমরা আইসিইউতে বা আরসিইউতে বা সিসিইউতে এই জাতীয় মনিটরটা আমরা দেখে থাকি, যেখানে আমরা দেখি যে অক্সিজেন স্যাচুরেশন অনেক সময় দেখা যায় কম, ডিক্রিজ অক্সিজেন ইন টিস্যু লেভেল, দ্যাট ইজ নোন অ্যাজ হাইপোক্সিয়া। হাইপোক্সিয়ার টাইপস কী আছে? 4 ধরনের হাইপোক্সিয়া আছে। একটা হচ্ছে হাইপোক্সিক হাইপোক্সিয়া, একটা হচ্ছে অ্যানিমিক হাইপোক্সিয়া, স্ট্যাগন্যান্ট হাইপোক্সিয়া বা ইস্কেমিক হাইপোক্সিয়া, অ্যান্ড হিস্টোটক্সিক হাইপোক্সিয়া। আচ্ছা, তাহলে হোয়াট ইজ হাইপোক্সিক হাইপোক্সিয়া? আচ্ছা, যদি বাতাসে অক্সিজেন না থাকে, যেমন হাই অল্টিটিউড, তাহলে আমি অক্সিজেনটা চাইলেও বেশি নিতে পারতেছি না। অথবা আমার যদি লাংসে কোনো ডিফেক্ট থাকে, যেমন আমরা বলছি যে হাইলেন মেমব্রেন ডিজিজ, রেসপিরেটরি মেমব্রেনটা ঠিক হয়ে গেল, অথবা আমরা বলছি পালমোনারি এডিমা, অ্যালভিওলাসের ভিতরে বাতাস, পানি, অ্যালভিওলাসের ভিতরে পানি, তাহলে সেই ক্ষেত্রে অক্সিজেন কিন্তু ঠিকমতো ঢুকতে পারবে না। তাহলে যদি বাতাসে না থাকে, অথবা আমার লাংসে কোনো একটা ডিফেক্ট থাকে, অথবা যদি ভেনাস থেকে আর্টেরিয়াল শান্ট, যেমন রাইট টু লেফট শান্ট থাকে, সেক্ষেত্রে আমার পালমোনারি ব্লাডে কিন্তু অক্সিজেনের পরিমাণ কম থাকবে, পালমোনারি ব্লাডে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে যেহেতু অ্যালভিওলাস লাংস ক্রস করে পালমোনারি ব্লাডেই অক্সিজেন যেতে পারে না, তাহলে টিস্যুতে অবশ্যই অক্সিজেন কম থাকবে। এই ক্ষেত্রে যে হাইপোক্সিয়াটা হয় সেটাকে আমরা বলি হাইপোক্সিক হাইপোক্সিয়া। হাইপোক্সিক হাইপোক্সিয়া ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে। তাহলে কোশ্চেন যেটা সেটা হচ্ছে হাইপোক্সিক হাইপোক্সিয়াতে আর্টেরিয়াল PA2 কেমন থাকে? হাইপোক্সিক হাইপোক্সিয়াতে আর্টেরিয়াল PA2 কেমন থাকে? আর্টেরিয়াল অক্সিজেন লেভেল কেমন থাকে? অ্যান্সার হচ্ছে ডিক্রিজ। কারণ সে অ্যালভিওলাই ক্রস করে অক্সিজেনটা পালমোনারি ব্লাডে যেতেই পারে নাই, সেখান থেকে না পরে আর্টেরিয়াল ব্লাডে যাবে। তাহলে একমাত্র হাইপোক্সিক হাইপোক্সিয়াতে আর্টেরিয়াল PA2 ডিক্রিজ। ওকে, অন্য সমস্ত হাইপোক্সিয়া, যেমন অ্যানিমিক হাইপোক্সিয়াতে কী হয়? অ্যানিমিক হাইপোক্সিয়াতে লাংসের কোনো ডিফেক্ট থাকে না, বাতাসে অক্সিজেন পর্যাপ্ত আছে, অক্সিজেনটা অ্যালভিওলাসের রেসপিরেটরি মেমব্রেন ক্রস করে পালমোনারি ব্লাডে ঠিকই গেছে, কিন্তু সেটা টিস্যু পর্যন্ত যেতে পারতেছে না। কারণ কি? কারণ তার আইদার হিমোগ্লোবিন কম, অথবা দেখা যাচ্ছে সেখানে কার্বন মনোক্সাইডের পয়জনিং আছে। ঠিক আছে, তাহলে অ্যানিমিক হাইপোক্সিয়াতে দেখেন যে সেখানে আর্টেরিয়াল PA2 কিন্তু নর্মাল, কিন্তু সমস্যা কোথায়? সেখানে হিমোগ্লোবিন নাই। তাহলে আমরা মনে রাখবো অন্য সব আদার্স হাইপোক্সিক হাইপোক্সিয়া বাদে অন্য সমস্ত হাইপোক্সিয়াতে আর্টেরিয়াল PA2 নর্মাল থাকে, কিন্তু সেখানে সমস্যা অন্য জায়গায়। যেমন অ্যানিমিক হাইপোক্সিয়াতে সমস্যা হচ্ছে হিমোগ্লোবিন কম, অথবা স্ট্যাগন্যান্ট হাইপোক্সিয়াতে সমস্যা হচ্ছে ব্লাডে অক্সিজেন ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে হয়তো হিমোরেজ আছে, অথবা শক আছে, অথবা কনজেস্টিভ হার্ট ফেলিয়ার আছে, অথবা হিস্টোটক্সিক হাইপোক্সিয়াতে সমস্যা হচ্ছে ব্লাডে অক্সিজেন ঠিক আছে, সেটা টিস্যু পর্যন্ত যাচ্ছেও, কিন্তু টিস্যু সেটাকে ইউটিলাইজ করতে পারতেছে না, হয়তো সেখানে কোনো পয়জনিং আছে, যেমন সায়ানাইড পয়জনিং। ওকে, সবচেয়ে বেশি কোশ্চেন আসে যেটা যে ব্লাডে কোন কোন ক্ষেত্রে আর্টেরিয়াল PA2 কম থাকে, ডিক্রিজ থাকে। তাহলে অ্যান্সার হচ্ছে হাইপোক্সিক হাইপোক্সিয়ার এক্সাম্পলগুলো। সুতরাং খুব ভালোভাবে আমাদের হাইপোক্সিক হাইপোক্সিয়ার এক্সাম্পলগুলো মুখস্থ করে ফেলতে হবে বা মেমোরাইজ করতে হবে। দ্যাট ইজ 3 স্টার, 3টা কজ। এটা হচ্ছে বাতাসে যদি না থাকে এক্সট্রিনসিক কজ, আর এটা হচ্ছে লাং ডিজিজ, সমস্ত লাং ডিজিজ, এবং সেটা হচ্ছে রাইট টু লেফট শান্ট যদি থাকে, এই 3টা ক্ষেত্রে আমরা হাইপোক্সিয়া পেয়ে থাকি।
একটা কোশ্চেন দেখা যাচ্ছে ডিক্রিজ আর্টেরিয়াল ফ্লুইড ইজ এ কনসিকুয়েন্স অফ, আমাদের এখানে হাইপোক্সিয়ার এক্সাম্পলগুলোই শুধুমাত্র আমরা খুঁজব। নেক্সট পেজ যেটা, সেখানে ইমিডিয়েট ইফেক্ট কিছু আছে, এই ইফেক্টগুলো আমরা একটু দেখে নিব। দেন অক্সিজেন টক্সিসিটি, পেজ 31 এ অক্সিজেন টক্সিসিটি কিছু হতে পারে যে আমরা যদি কন্টিনিউয়াস যদি একটা নির্দিষ্ট পরিমাণ চাইতে বেশি অক্সিজেন দেওয়া হয় কিছু সমস্যা হতে পারে। আমরা একটু রিডিং পড়বো এখান থেকে, যদি খুব বেশি কোশ্চেন আসে না, আমাদের আরও কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। বাচ্চাদের ক্ষেত্রে কিছু অক্সিজেন টক্সিসিটি হতে পারে, যেমন ব্রঙ্কোপালমোনারি ডিসপ্লাসিয়া বা রেট্রোলেন্টাল ফাইব্রোপ্লাসিয়া। এবং যদি হাইপারব্যারিক অক্সিজেন দেওয়া হয়, হাইপারব্যারিক মানে নর্মাল যে ব্যারোমেট্রিক প্রেশার আছে 1 অ্যাটমসফিয়ার প্রেশার, সেটা চাইতে উপরে 1.5 থেকে 2 অ্যাটমসফিয়ার প্রেশারে যদি আমি অক্সিজেন দিই, সেক্ষেত্রে আমার সিএনএস টক্সিসিটি হতে পারে, এটা একটু আমরা মনে রাখবো। এবং নর্মোব্যারিক যদি দেওয়া হয়, যেমন 0.5 অ্যাটমসফিয়ার অক্সিজেন্টেশনও যদি লং পিরিয়ডে দেওয়া হয় 12 থেকে 24 ঘন্টা, সেক্ষেত্রে কিন্তু পালমোনারি টক্সিসিটি হতে পারে। কারণ এই জাতীয় লং টার্ম অক্সিজেন থেরাপি সেটা কিন্তু টাইপ 2 নিউমোসাইটকে ডিস্ট্রাকশন করে করতে পারে। এবং দেখা যায় যে টাইপ 2 নিউমোসাইট ডিস্ট্রাকশন হওয়ার ফলে সারফেক্টেন্টের পরিমাণ কমে যায় এবং সেটা পালমোনারি টক্সিসিটি করতে পারে। ওকে, নেক্সট ভেরি ইম্পর্টেন্ট ইনফিনিটি টপিক হচ্ছে hypercapnia, পেজ 32. So what does it mean, hypercapnia? Hypercapnia means increased carbon dioxide content in blood. Increased carbon dioxide content in blood. তাহলে ব্লাডে কার্বন ডাইঅক্সাইডের কন্টেন্ট বা কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে কেন? কারণ আমাদের বডিতে যে কার্বন ডাইঅক্সাইডের প্রোডাকশন হচ্ছে সেটা কিন্তু প্রতিনিয়ত অ্যালভিওলাসের মাধ্যমে আমাদের ভেন্টিলেশন যেটা হচ্ছে সেটার মাধ্যমে বের হয়ে যাচ্ছে। তাহলে যদি কোনো কারণে আমাদের ভেন্টিলেশনটা এফেক্টেড হয়, যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে আর ভেন্টিলেশনটা পর্যাপ্ত না, যেমন ভেন্টিলেশন ঠিক হচ্ছে না, যার ফলে আমি কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দিতে পারতেছি না, তাহলে ভেন্টিলেশনে যে কোনো সমস্যার জন্যই আমাদের কার্বন ডাইঅক্সাইড বেড়ে যেতে পারে। আর ভেন্টিলেশনের সমস্যা একদম উপর থেকে রেসপিরেটরি সেন্টার থেকে সমস্যাটা শুরু হতে পারে, যে রেসপিরেটরি সেন্টার যদি সিগন্যাল দিতে না পারে তাহলে ব্রেন স্টিমুলেশনস সেটার জন্য হতে পারে কার্বন ডাইঅক্সাইড, অথবা রেসপিরেটরি সেন্টার সিগন্যাল দিল ইন্টারকোস্টাল নার্ভ এবং ফ্রেনিক নার্ভের মাধ্যমে, কিন্তু ডায়াফ্রামটি যদি প্যারালাইসিস থাকে, অথবা দেখা গেল ইন্টারকোস্টাল নার্ভের প্যারালাইসিস, অথবা দেখা যাচ্ছে যে মাসেলগুলা নিউরোমাসকুলার ডিজিজ যদি থেকে থাকে, অথবা এগুলো যদি না থাকে, শুধু যদি লাংসের সমস্যা যেমন সিওপিডি, সেই সমস্ত কারণেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড বেড়ে যেতে পারে। দ্যাট মিনস inadequate ventilation due to any cause. হাইপারক্যাপনিয়া থেকে কোশ্চেন যেভাবে আসে, কোশ্চেন আসতে পারে যেমন এ ফিচার্স অফ কার্বন ডাইঅক্সাইড রিটেনশন, অথবা হাইপারক্যাপনিয়া ইজ এ ফিচার অফ, বা হাইপারক্যাপনিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ। তো এই একই কোশ্চেন 5 ভাবে আসতে পারে, যে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হলে কী কী ফিচার আমাদের বডিতে আমরা পাবো। সেই 5টা জিনিস কি দেখেন, যে হাইপোভেন্টিলেশন, ভেন্টিলেশনের সমস্যা হলে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হয়, তাহলে ইফেক্টস অফ হাইপোভেন্টিলেশন কোশ্চেন আসতে পারে, অথবা ইফেক্টস অফ কার্বন ডাইঅক্সাইড রিটেনশন অর কার্বন ডাইঅক্সাইড রিটেনশন মানে হচ্ছে হাইপারক্যাপনিয়া। আর কার্বন ডাইঅক্সাইড যদি বেশি হয়ে যায় আমরা জানি যে সেটা টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার করতে পারে, এবং কার্বন ডাইঅক্সাইড বেশি হয়ে গেলে আমরা জানি কার্বন ডাইঅক্সাইড যদি বেশি হয় সেক্ষেত্রে হাইড্রোজেন আয়নের প্রোডাকশনটা বাড়বে, পিএইচটা কমে যাবে, দ্যাট মিনস রেসপিরেটরি অ্যাসিডোসিস। তাহলে এই 5টা কোশ্চেন কিন্তু অ্যান্সার কিন্তু একই। আমরা ছোটোবেলায় বলছিলাম যে 1 হাত গাছ কিন্তু তাতে 5 রকম ফল ধরে। হ্যাঁ, অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে হাত। হ্যাঁ, 1 হাত গাছ কিন্তু 5 রকম ফল ধরে। একই রকমভাবে এই জিনিসটা 5টা জিনিসই একই, কিন্তু অ্যান্সার একই, কিন্তু 5 ভাবে কোশ্চেন আসতে পারে। ওকে, তাহলে আমি একটু দেখি যে আমাদের বডিতে যদি কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হয় তাহলে আমরা কী কী ফিচার পাই। ফার্স্ট, কার্বন ডাইঅক্সাইড একটা লোকাল ভেসোডাইলেটর, নট জেনারেলাইজড, লোকাল ভেসোডাইলেটর। সুতরাং কার্বন ডাইঅক্সাইড যখন বেড়ে যায় তখন আমরা কী কী ফিচার পাই। আপনি যদি পেশেন্টের হাত ধরেন তাহলে দেখবেন যে ভেসোডাইলেশনের জন্য ওয়ার্ম পেরিফেরি, তো ওয়ার্ম পেরিফেরি। ওকে, দেন হাতটাকে যদি আপনি এরকম করতে বলেন দেখবেন তার ফ্ল্যাপিং ট্রেমর, রেসপিরেটরি ফেলিয়ারের জন্য হচ্ছে ফ্ল্যাপিং ট্রেমর। একটু উপরে যদি আসি, একটু পালসটা দেখলাম, তাহলে এখানে বাউন্ডিং পালস এবং ট্যাকিকার্ডিয়া, বাউন্ডিং পালস ট্যাকিকার্ডিয়া। পেরিফেরাল ফ্লাশিং, ভেসোডাইলেশনের জন্য পেরিফেরাল ফ্লাশিং থাকতে পারে। হাইপারটেনশন থাকতে পারে। এবং এই যে কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে গেল, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার জন্য তার সেরেব্রাল ভেসোডাইলেশন হয়। সেরেব্রাল ভেসোডাইলেশনের জন্য যেহেতু সেরেব্রাল ভেসেলগুলো ডাইলেটেড হচ্ছে এবং দ্যাট ক্যান কজেস হেডেক, পেশেন্ট ইউজুয়ালি কজেস হেডেক, অ্যাজ ওয়েল অ্যাজ যখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় তখন ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা বেড়ে যায়, এবং ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে গেলে আমাদের অপটিক ডিস্কের উপর প্রেশার ক্রিয়েট করে, অ্যান্ড দ্যাট কজেস বায়োল্যাটারাল প্যাপিলোইডিমা।
bilateral papilloedema. তাহলে দেখেন এই ফিচার্স আমরা একটা কোশ্চেন সলভ করি, এই ফিচার্স অফ কার্বন ডাইঅক্সাইড রিটেকশন ইজ লাইকলি টু হ্যাভ, এই দুটো টপিক আমরা এই দুটো স্টেম আমরা একটু পরে রেসপিরেটরি অ্যাসিডোসিসে যে সলভ করব। কুল এক্সট্রিমিটিস দ্যাট ইজ ফলস, আমরা বলছি কার্বন ডাইঅক্সাইডের ভেসোডাইলেশন, লোকাল ভেসোডাইলেশন ওয়ার্ম পেরিফেরি হবে, রেইজ সেরেব্রাল ব্লাড ফ্লো ভেসোডাইলেশনের জন্য ট্রু, অ্যান্ড রেইজ প্লাজমা বাইকার্বন এটা আমরা অ্যাসিড বেসে রেসপিরেটরি অ্যাসিডোসিসে যে আমরা পড়ব। হাইপারক্যাপনিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ সায়ানোসিস, is it true? No, it's false. Okay. Cyanosis is mainly related with hypoxia, and hyperreflexia false, bounding pass true, cerebral vasodilation is true, papilloedema true, আমরা অলরেডি বলেছি এগুলো। সো হাইপারক্যাপনিয়া এটা আমরা ভালোভাবে পড়বো, ইনফিনিটি স্টার, and then এটা আমরা অলরেডি পড়ে আসছি। রেগুলেশন অফ রেসপিরেশন, পেজ নাম্বার 33, ইনফিনিটি স্টার। ইদানিং এই টপিকটা থেকে প্রায় সময় কোশ্চেন হচ্ছে, সুতরাং এটা একটা ইনফিনিটি স্টার টপিক। রেগুলেশন অফ রেসপিরেশন, তাহলে দেখেন যে আমাদের রেসপিরেশনটা কীভাবে রেগুলেট হয়। আমাদের রেসপিরেশনটা রেগুলেট হয়, আমরা সবাই জানি যে রেটিকুলার সাবস্টেন্স অফ দ্য ব্রেইন স্টেম থেকে কিছু সিগন্যাল আসে, এবং সেই সিগন্যালগুলোর মাধ্যমে কিন্তু আমাদের রেসপিরেশনটা কন্ট্রোল হয়, এবং এই রেটিকুলার যে সাবস্টেন্স সেগুলোকে আমরা বলি রেসপিরেটরি সেন্টার। তাহলে রেসপিরেটরি সেন্টার কোথায় কোথায় থাকে? আমাদের রেসপিরেটরি সেন্টারগুলো মেনলি দুই ভাগে থাকে, একটা হচ্ছে কিছু ভলান্টারি রেসপিরেটরি সেন্টার যেটা থাকে সেরেব্রাল কর্টেক্সে, এবং কিছু আছে ইনভলান্টারি রেসপিরেটরি সেন্টার। ইনভলান্টারিগুলো থাকে পন্সে অ্যান্ড মেডালাতে। তা দেখেন মেডালাতে যে ইনভলান্টারি রেসপিরেটরি সেন্টার থাকে, একটা ছবি দেখাচ্ছি, সেটা হচ্ছে ভেন্ট্রাল রেসপিরেটরি সেন্টার, পিছনেরটা হচ্ছে ডরসাল রেসপিরেটরি সেন্টার, এবং পন্সে যে রেসপিরেটরি সেন্টার, নিচে হচ্ছে অ্যাপনিওস্টিক সেন্টার, এবং একদম উপরে হচ্ছে নিউমোটক্সিক সেন্টার। আপনাদের পেজ নাম্বার 33-তে একটা বক্স দেওয়া আছে, সেই বক্স থেকে আমরা এই যে রেসপিরেটরি সেন্টারগুলোর নাম, এই রেসপিরেটরি সেন্টারগুলোর নাম পড়ব এবং এদের লোকেশনটা পড়ব, এবং লোকেশন বলতে জাস্ট গ্রস লোকেশন, কোনটা মেডেলাতে, কোনটা পন্সে, এবং কোনটা সেরেব্রাল কর্টেক্সে, এবং আমি সেগুলো ফাংশনটা পড়ব। ফাংশনের মধ্যে নিউমোটক্সিক সেন্টার এবং অ্যাপনিওস্টিক সেন্টার, এই দুটো ফাংশন ইনফিনিটি স্টার, ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটি স্টার। আমি আবার একটু বলতেছি কোনটা কোথায় অবস্থিত। একদম উপরে আমাদের সেরেব্রাল কর্টেক্সে থাকে ভলান্টারি রেসপিরেটরি সেন্টার, তারপর হচ্ছে পন্সে থাকে হচ্ছে নিউমোটক্সিক সেন্টার এবং অ্যাপনিওস্টিক সেন্টার, এবং মেডালাতে থাকে হচ্ছে ডরসাল রেসপিরেটরি গ্রুপ অ্যান্ড ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। ওকে, তাহলে আমাদের রেসপিরেশন শুরু হয় কোথা দিয়ে? ডরসাল রেসপিরেটরি গ্রুপ। ডরসাল রেসপিরেটরি গ্রুপ ইন্সপিরেশন শুরু করে, যার ফলে এখানে যে নিউরন, সেই নিউরনটার নাম হচ্ছে আই নিউরন, আই ফর ইন্সপিরেশন। So that starts inspiration. Okay, it initiated and এই inspiratory signalটা last for 2 seconds, 2 seconds এর last করে। Ventral respiratory group, ventral respiratory group, এখানে ই নিউরন থাকে, মানে এক্সপাইরেটরি নিউরনস, এবং অলসো আই নিউরন থাকে। তাহলে ইউরি নিউরনের কাজ হচ্ছে এটা এক্সপিরেশনের সময় ইনঅ্যাক্টিভ থাকে। ওকে, কারণ এটা একটা এক্সপিরেশন একটা প্যাসিভ প্রসেস। এবং ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপে যে আই নিউরনটা থাকে, সেটার কাজ হচ্ছে সে ইনস্পিরেশনটাকে ইনহিবিট করে রাখে এক্সপিরেশনের সময়। তাহলে দেখেন ডরসাল রেসপিরেটরি গ্রুপে আই নিউরন থাকে, সেটা হচ্ছে ইনস্পিরেশন শুরু করে, আর ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপে ই নিউরন থাকে, সে এক্সপিরেশনের সময় ইনহিবিট থাকে, যে এক্সপিরেশনের সময় যেটা একটা প্যাসিভ প্রসেস, এবং আই নিউরন যেটা, সেটা আবার ইন্সপিরেশনকে ইনহিবিট করে রাখে। ওকে, দেন নিউমোটক্সিক সেন্টার, আমি বলছি যে নিউমোটক্সিক এবং অ্যাপনিওস্টিক দুটোই কোথায় থাকে? yes পন্স, রাইট। তাহলে নিউমোটক্সিক এবং অ্যাপনিওস্টিকের কাজ, এই দুটো কাজ ইনফিনিটি স্টার। তাহলে একটা হচ্ছে অ্যাপনিওস্টিক সেন্টার, অ্যানাদার ওয়ান ইজ নিউমোটক্সিক সেন্টার। তাহলে দেখেন আচ্ছা, আমরা পেজ নাম্বার 34-এ জাস্ট পরের পৃষ্ঠাতে আপনাদের এই একটা ফ্লোচার্ট দেওয়া আছে ইনফিনিটি স্টার। ফ্লোচার্টটাতে দেখেন একদম উপরে পন্সে যে নিউমোটক্সিক সেন্টার, সেটা ইনহিবিট করার ক্ষমতা আছে অ্যাপনিওস্টিক সেন্টারকে। তাহলে অ্যাপনিওস্টিক সেন্টারকে দুটো জিনিস ইনহিবিট করতে পারে, একটা হচ্ছে নিউমোটক্সিক সেন্টার, একটা হচ্ছে ভ্যাগাস। অ্যাপনিওস্টিক সেন্টারটা আবার স্টিমুলেট করে হচ্ছে ডরসাল রেসপিরেটরি গ্রুপ। আর আপনার নিশ্চয়ই মনে আছে যে ডরসাল রেসপিরেটরি গ্রুপই কিন্তু ইন্সপিরেশন শুরু করে, এবং এই ডরসাল রেসপিরেটরি গ্রুপ ইন্সপিরেশন শুরু করে হচ্ছে ফ্রেনিক নার্ভ এবং ইন্টারকোস্টাল নার্ভের মাধ্যমে সিগন্যাল পাঠায়, যেটা আমরা শুরুতে পড়েছিলাম। এখন দেখুন যে সাপোজ আমার
ডর্সাল রেসপিরেটরি গ্রুপ ইন্সপিরেশন শুরু করলো, আমি শ্বাস নিলাম, দেখুন আবার আমি শ্বাসটা নিলাম, আমার ডর্সাল রেসপিরেটরি গ্রুপ ইন্সপিরেশন শুরু করছে, তাহলে আমার ডর্সাল রেসপিরেটরি গ্রুপকে কে কন্ট্রোল করতেছে? অ্যাপনিওস্টিক সেন্টার। অ্যাপনিওস্টিক সেন্টার আমার ডিআরজিকে কি বলছে? সে বলছে তুমি আরও শ্বাস নাও, তাহলে আমি আরও শ্বাস নিচ্ছি। সে বলতেছে আরও শ্বাস নাও, আমি আরও নিচ্ছি। তাহলে নিতে নিতে এক পর্যায়ে যেয়ে কিন্তু আমার দম আটকায় যাবে, তাহলে অ্যাপনিয়া, হ্যাঁ, সিজেশন অফ রেসপিরেশন, অ্যাপনিয়া করতে পারে। এই জন্য এটার নাম হচ্ছে অ্যাপনিওস্টিক সেন্টার। তার মানে হচ্ছে অ্যাপনিওস্টিক সেন্টারের কাজ হচ্ছে সে ডর্সাল রেসপিরেটরি গ্রুপকে শুধু স্টিমুলেশনই করে এবং স্টিমুলেশনের মাধ্যমে সে রেসপিরেটরি ডিউরেশনটাকে বাড়ায় দিল, কিন্তু রেটটাকে কিন্তু কমায় দিল। ওকে, তাহলে অ্যাপনিওস্টিক সেন্টার যদি এইভাবে চলতে থাকে তাহলে আমাদের মৃত্যু ছাড়া অন্য কোনো পথ নাই। তাহলে অ্যাপনিওস্টিক সেন্টারকে ইনহিবিট করার দায়িত্ব কার? দুটো জিনিস, নিউমোটক্সিক এবং ভ্যাগাস। তাহলে নিউমোটক্সিকের কাজ কি? নিউমোটক্সিক হচ্ছে অ্যাপনিওস্টিককে ইনহিবিট করে রাখে। তাহলে নিউমোটক্সিকের কাজ হচ্ছে অ্যাপনিওস্টিকের উল্টাটা, অ্যাপনিওস্টিকের উল্টা, মানে এটা বাড়ায় এবং এটা কমায়। ওকে, তাহলে এটা বাড়ায়, এটা কমায়। এরপরে আমরা চলে যাব কেমিক্যাল কন্ট্রোল। এতক্ষণ আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে নিউরাল কন্ট্রোল অফ রেসপিরেশন। নাও কামস টু দ্য কেমিক্যাল কন্ট্রোল অফ রেসপিরেশনস। অ্যান্ড কেমিক্যাল কন্ট্রোল তিনটা জিনিসের মাধ্যমে এই কেমিক্যাল কন্ট্রোলটা হতে পারে। পেজ নাম্বার 35, এটা হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড রিলেটেড উইথ পিএইচ, এবং পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, এই তিনটা জিনিসের মাধ্যমে। তো এই কেমিক্যাল ফ্যাক্টরগুলা পরিমাণ কেমন, কার্বন ডাইঅক্সাইড কি বাড়লো, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কি কমে গেল কিনা, এগুলা ডিটেকশনের জন্য যে সেন্টারগুলো থাকে সেগুলোকে আমরা বলি কেমো রিসেপ্টরস, কেমো রিসেপ্টর সেন্টার। এই কেমো রিসেপ্টরগুলো দুই ধরনের আছে, আবার একটা সেন্ট্রাল কেমো রিসেপ্টর আর আছে পেরিফেরাল কেমো রিসেপ্টর। সেন্ট্রাল কেমো রিসেপ্টরের লোকেশন হচ্ছে জাস্ট ভেন্ট্রাল অফ দ্য মেডালা, মেডালার ভেন্ট্রাল সারফেসে। তাহলে এটা একটা কেমো রিসেপ্টর, সেন্ট্রাল কেমো রিসেপ্টর এরিয়া। আর পেরিফেরাল কেমো রিসেপ্টর দুটো জিনিস, এটা হচ্ছে অ্যাওরটিক বডি আর এটা হচ্ছে ক্যারোটিড বডি। এই যে আর্চ অফ অ্যাওরটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাওরটিক বডি, এবং ক্যারোটিড বাইফার্কেশনে এখানে আমরা জানি যে ক্যারোটিড বডি থাকে। এই দুটো পেরিফেরাল কেমো রিসেপ্টর হিসেবে কাজ করে। পেজ নাম্বার 36-এ আমরা যদি এই ফ্লো চার্টটা ইনফিনিটি স্টার আপনি দেখেন, তাহলে দেখবেন যে এই যে সেন্ট্রাল কেমো রিসেপ্টরস এবং পেরিফেরাল কেমো রিসেপ্টরস, এই দুটা কার কার সিগন্যালের মাধ্যমে চলতে পারে। দেখেন পেরিফেরাল কেমো রিসেপ্টর কন্ট্রোল হবে বা স্টিমুলেট বা ইনহিবিশন হবে আমরা যে তিনটা ফ্যাক্টর বলেছি সেই তিনটা। নাম্বার 1 ইজ পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন যদি কমে যায়, নাম্বার 2 পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায়, এবং নাম্বার 3 পিএইচ যদি কমে যায়। ওকে, এই পেরিফেরাল কেমো রিসেপ্টর দুটো, একটা হচ্ছে ক্যারোটিড বডি এবং অ্যাওরটিক বডি। অ্যাওরটিক বডি নিচে আছে আর ক্যারোটিক বডি উপরে আছে, তাহলে উপরেরটা থেকে সিগন্যাল যাবে 9 নাম্বার গ্লোসোফেরেঞ্জিয়াল দিয়ে, আর নিচে আসে অ্যাওরটিক বডি, এখান থেকে সিগন্যাল যাবে 10 নাম্বার ভ্যাগাস দিয়ে। তাহলে উপরে 9 নিচে 10, তাই দেখেন একটা ভ্যাগাস নিচে 10 এবং উপরে 9 ক্যারোটিড বডি গ্লোসোফেরেঞ্জিয়াল দিয়ে সিগন্যাল গেল, এবং এই দুটো থেকে সিগন্যাল গেলে রেসপিরেটরি সেন্টার তখন স্টিমুলেশন হতে পারে। ভেরি ইন্টারেস্টিং, সেন্ট্রাল কেমো রিসেপ্টরের ক্ষেত্রে আপনি দেখেন যে স্টিমুলেটিং ফ্যাক্টর কয়টা? অনলি দুইটা, দ্যাট ইজ ইনক্রিজ পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড এবং ডিক্রিজ পিএইচ। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি সেন্ট্রাল পেরিফেরাল এবং সেন্ট্রাল কেমো রিসেপ্টরের ক্ষেত্রে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিফারেন্স হচ্ছে দেয়ার ইজ নো রোল অফ PO2 ইন কেস অফ সেন্ট্রাল কেমো রিসেপ্টর। সেন্ট্রাল কেমো রিসেপ্টরের ক্ষেত্রে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনের কোনো রোল নাই, ঠিক আছে, সেটাকে চাইলেও স্টিমুলেট করতে পারে না, ঠিক আছে। তাহলে সেন্ট্রাল কেমো রিসেপ্টরকে স্টিমুলেট করতে পারে দেখেন শুধু কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড ব্লাড ব্রেন ব্যারিয়ার এবং ব্লাড সিএসএফ ব্যারিয়ার ক্রস করতে পারে, ক্রস করার পর সে কার্বনিক অ্যাসিড এবং হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট তৈরি করে। তাহলে এই যে হাইড্রোজেন আয়ন, সেই হাইড্রোজেন আয়নটাই সেন্ট্রাল কেমো রিসেপ্টরকে স্টিমুলেট করতে পারে। সুতরাং আপনি যদি কোশ্চেন করে যে হুইচ ওয়ান ইজ দ্য মেজর স্টিমুলেটর ফর সেন্ট্রাল কেমো রিসেপ্টর, মেজর স্টিমুলেটর বা ডিরেক্ট স্টিমুলেটর ইফেক্ট ফর সেন্ট্রাল কেমো রিসেপ্টর, অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন আয়ন। আচ্ছা, which one is the strong stimulator for peripheral chemoreceptor? Answer is partial pressure of oxygen. তাহলে decreased partial pressure of oxygen is the strong stimulator for peripheral chemoreceptor. Central peripheral কিছুই বললো না, শুধু বললো যে which one is the most strong stimulator for, which one of the following is most strong stimulator for chemoreceptors? Answer partial pressure of oxygen, partial pressure of oxygen. ওকে,
এই ফ্লোচারটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে খুব ইম্পর্টেন্ট। কখন? যেমন একটা সিওপিডি পেশেন্ট, সিওপিডি পেশেন্ট যখন আমাদের কাছে আসে এবং সেটা যদি টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার হয়, মানে কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি, এই পেশেন্টকে আমরা কী ধরনের অক্সিজেন দিই? ইয়েস, লো ফ্লো লো কনসেন্ট্রেশন অক্সিজেন। কেন দিই? কারণ সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে, মাইন্ড ইট, কার্বন ডাইঅক্সাইড বেশি, কিন্তু এই যে কার্বন ডাইঅক্সাইড বেশি, এই বেশি কার্বন ডাইঅক্সাইডের প্রতি রেসপিরেটরি সেন্টারগুলো ইনসেন্সিটিভ হয়ে যায়। মানে কার্বন ডাইঅক্সাইড বেশি কিন্তু সেটা দিয়ে রেসপিরেটরি সেন্টার, মানে কেমো রিসেপ্টর, যেগুলো কেমো রিসেপ্টর যেটা আছে, সেন্ট্রাল অ্যান্ড পেরিফেরাল কেমো রিসেপ্টর, এগুলো আর স্টিমুলেট হয় না, যার ফলে রেসপিরেশনকেও সে স্টিমুলেট করতে পারে না। তাহলে দেখেন এখানে কার্বন ডাইঅক্সাইড বেশি কিন্তু সেন্ট্রাল কেমো রিসেপ্টর স্টিমুলেট হচ্ছে না সিওপিডির ক্ষেত্রে। আবার সিওপিডির ক্ষেত্রে টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ারে তার কার্বন ডাইঅক্সাইড বেশি কিন্তু পেরিফেরাল কেমো রিসেপ্টর স্টিমুলেট হচ্ছে না। তাহলে থাকলো কে? থাকলো হচ্ছে শুধু ডিক্রিজ পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। তাহলে এই যে তার শরীরে অল্প অক্সিজেন, ডিক্রিজ পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, এই অল্প অক্সিজেনটাই তার রেসপিরেটরি পেরিফেরাল কেমো রিসেপ্টরের মাধ্যমে তার রেসপিরেটরি সেন্টারটাকে স্টিমুলেশন করাচ্ছে এবং তার রেসপিরেশনটা কন্টিনিউ আছে। এই জন্য তাদেরকে আমরা লো ফ্লো লো কনসেন্ট্রেশন অক্সিজেন দিই। কারণ আমি যদি সাডেনলি হাই ফ্লো হাই কনসেন্ট্রেশন অক্সিজেন দিই, তাহলে তার অক্সিজেনটা আমি বাড়াই দিলাম, তাহলে তার যে হাইপোক্সিক ড্রাইভটা ছিল, অল্প অক্সিজেনের যে ড্রাইভটা ছিল, সেটা হঠাৎ করেই নষ্ট হয়ে যাবে, যার ফলে তার রেসপিরেটরি ডিটেরিয়েশন হবে। কারণ কার্বন ডাইঅক্সাইড বেশি থাকলেও সেটা কিন্তু রেসপিরেটরি সেন্টারকে স্টিমুলেট করতে পারছে না। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট পেজ নাম্বার 39, রেসপিরেটরি ফেলিয়ার, ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, ইনফিনিট টু দি পাওয়ার ইনফিনিটি স্টার। এই টপিক থেকে কোশ্চেন আসেই, খুব ফ্রিকুয়েন্ট কোশ্চেন আসে, সুতরাং আমরা এটা খুব ভালো করে বুঝবো। আচ্ছা, রেসপিরেটরি ফেলিয়ার বলতে আমরা কি বুঝি? আচ্ছা, আমরা পুরো ক্লাসে দুটো জিনিস নিয়ে আলোচনা করেছি, যে আমাদের লাংসের মেইন কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে সে অক্সিজেনকে ঢোকাচ্ছে আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডকে বের করে দিচ্ছে। এই দুইটার উপর বেসিস করে আমরা রেসপিরেটরি ফেলিয়ারকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে টাইপ 1 রেসপিরেটরি ফেলিয়ার আর একটা হচ্ছে টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার। তাহলে টাইপ 1 মিনস সমস্যা একটাতে, টাইপ 2 মিনস সমস্যা দুইটাতে। তাহলে টাইপ 1 মানে শুধু একটাতে সমস্যা, মানে হাইপক্সিয়া থাকবে, কিন্তু এখানে কার্বন ডাইঅক্সাইডে কোনো সমস্যা থাকবে না, কার্বন ডাইঅক্সাইড নর্মাল অথবা লো থাকবে। আর টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার মানে সমস্যা দুটোতেই, তার মানে এখানে একই সাথে অক্সিজেন কম থাকবে এবং কার্বন ডাইঅক্সাইড বেশি থাকবে, টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার। ওকে, ভেরি ইম্পর্টেন্ট যে আসলে টাইপ 1 রেসপিরেটরি ফেলিয়ারটা কেন হয় এবং টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ারটা কেন হয়। চলুন আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, টাইপ 1 রেসপিরেটরি ফেলিয়ার আমরা বলছি কি 1 for 1, মানে সমস্যা একটাতে, মানে শুধু অক্সিজেন কম, কার্বন ডাইঅক্সাইডে এখানে কোনো সমস্যা নাই। এটা কেন হয়? আমরা মনে রাখবো যে টাইপ 1 রেসপিরেটরি ফেলিয়ার তখনই হয় যখন সমস্যাটা লোকালাইজড, লাংস একটা লোকালাইজড ভেন্টিলেটরি ডিফেক্ট, তাহলে দেখেন আচ্ছা, যখন সাপোজ এই অ্যালভিওলাসটাতে সমস্যা, যে অ্যালভিওলাসে একটা নিউমোনিয়ার পেশেন্ট অথবা একটা অ্যাজমার পেশেন্ট, তার সিক্রেশন জমা হয়ে দেখা যাচ্ছে অ্যালভিওলাসটা ব্লক হয়ে গেছে, তাহলে এখান দিয়ে কোনো বাতাস যেতেও পারতেছে না, বের হইতে পারতেছে না, তাহলে এই অ্যালভিওলাইটা কোনো কাজ করতে পারছে না। সুতরাং এই অ্যালভিওলাই থেকে এখানে অক্সিজেনও আসবে না, আবার কার্বন ডাইঅক্সাইডও বের হয়ে আসবে না। সুতরাং যে ব্লাডটা আসতেছে সেই ব্লাডটাতে এখন অক্সিজেনের পরিমাণ কম আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি, অক্সিজেনের পরিমাণ কম এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি। এক্ষেত্রে কি হয়? আমরা যেরকম বিপদ আপদে পড়লে সবার আগে আমাদের বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা আগিয়ে এসে, একই রকমভাবে এই ক্ষেত্রেও সবার আগে আমাদের আশেপাশে যে অ্যালভিওলাইগুলো আছে, যেহেতু এটা লোকালাইজড ডিফেক্ট, আশেপাশের অ্যালভিওলাইগুলো আমাদের সাহায্যে সবার আগে হাত বাড়িয়ে দিবে। সে কি করবে? দেখেন এই যে পাশের অ্যালভিওলাইটা, সে অক্সিজেনকে ঠিকই ঢুকাবে, সে আগে একটা কার্বন ডাইঅক্সাইড হয়তো বের করে দিত, কিন্তু এখন সে 2টা কার্বন ডাইঅক্সাইড বের করে দিতে পারবে, 3টা কার্বন ডাইঅক্সাইড বের করে দিতে পারবে। কারণ কি? কারণ কার্বন ডাইঅক্সাইডের ডিফিউশন ক্যাপাসিটি অক্সিজেনের চাইতে প্রায় 20 থেকে 30 গুণ বেশি। সুতরাং কিছু অ্যালভিওলাইয়ে যদি সমস্যা হয়ও, যদি লোকালাইজ ডিফেক্ট থাকে, তখন পার্শ্ববর্তী অ্যালভিওলাইগুলা সাহায্যে হাত বাড়ায় দেয় এবং তারা বেশি বেশি
কার্বন ডাইঅক্সাইডকে বের করে দেয়, যার ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ টাইপ 1 রেসপিরেটরি ফেলিয়ারে কার্বন ডাইঅক্সাইডের কোনো সমস্যা থাকে না, এটা নর্মাল থাকবে, অথবা কার্বন ডাইঅক্সাইড অনেক সময় ডিমাইশ থাকে। এখানে সমস্যা থাকে অক্সিজেন ভিতরে ঢুকতে পারতেছে না, অক্সিজেন ভিতরে ঢুকতে পারতেছে না, যার ফলে অক্সিজেনটা কম থাকে। তো অক্সিজেন বাড়ানোর কোনো উপায় নাই, কারণ যেই ব্লাডটা এদিক দিয়ে ফ্লো করতেছে সেটা হিমোগ্লোবিন অলরেডি স্যাচুরেটেড। আপনি যদি ডেভিডসনের যদি 664 নম্বর পেজে যান, তাহলে দেখবেন খুব সুন্দর করে প্যাথোফিজিওলজি অফ টাইপ 1 এবং টাইপ 2 রেসপিরেটরি ফেইলার অত্যন্ত সংক্ষেপে সুন্দর করে বলা আছে। আমার রিকোয়েস্ট থাকবে যে আপনি সেটা একটু দেখে নেবেন। আমাদের লেকচার শিটে 39 পেজে কিন্তু এটা আমরা দিয়ে দিয়েছি। টাইপ 2 রেসপিরেটরি ফেইলার ক্ষেত্রে সমস্যাটা কোথায়? এখানে সমস্যাটা হবে জেনারেলাইজড ডিফেক্ট যদি হয়, ভেরি ইম্পর্টেন্ট, জেনারেলাইজড ডিফেক্ট। তাহলে জেনারেলাইজড ডিফেক্ট যদি হয়, তাহলে খেয়াল করেন জেনারেলাইজড ডিফেক্ট যখন হবে তখন সমস্ত অ্যালভিওলাইগুলাই ডিফেক্টেড, অল অ্যালভিওলাস আর, অথবা একটা মেজর পোর্শনস অফ দ্য অ্যালভিওলাই আর ডিফেক্টেড, যার ফলে এই যে অ্যালভিওলাইগুলো সমস্যায় পড়ছে তখন কোনো অ্যালভিওলাই আর সাহায্যের হাত বাড়াইতে পারবে না। যেহেতু কোনো অ্যালভিওলাই আর সাহায্যের হাত বাড়াইতে পারতেছে না, সুতরাং টাইপ 2 মানে 2 সমস্যা দুইটা, এখানে অক্সিজেনও কম থাকবে, একই সাথে কার্বন ডাইঅক্সাইডও বেশি থাকবে, ঠিক আছে? তাহলে এখানে টাইপ 2 রেসপিরেটরি ফেইলার দেখেন অক্সিজেনও এই জন্য কম, হাইপক্সিয়া, এবং একই সাথে কার্বন ডাইঅক্সাইডও বেশি, অক্সিজেন লেস দেন 8 কিলোপ্যাসকেল বা 60 মিলিমিটার মার্কারি কম, এবং কার্বন ডাইঅক্সাইড কিন্তু গ্রেটার দেন 50 মিলিমিটার মার্কারি। আচ্ছা, এখন দেখেন যে এক্সাম্পলগুলো মুখস্থ করেও পরীক্ষার হলে যদি যায় সেটা একটা কবিরা গুনাহ, কারণ এত ফ্রিকুয়েন্টলি আসে, এটা একদম ঠোঁটস্থ করে যেতে হবে, ঠিক আছে? এবং আগে কোশ্চেন আসলে হোয়াট আর দ্য এক্সাম্পলস অফ টাইপ 1 রেসপিরেটরি ফেইলার, এখন কোশ্চেন আসলে হোয়াট আর দ্য এক্সাম্পলস অফ ক্রনিক টাইপ 1 রেসপিরেটরি ফেইলার বা অ্যাকুইট টাইপ 2 রেসপিরেটরি ফেইলার। ওকে, তাই দেখেন টাইপ 2 রেসপিরেটরি ফেইলারের ক্ষেত্রে আমরা কিছু অ্যাকুইট কজ আছে, কিছু ক্রনিক কজ আছে। তাহলে অ্যাকুইট কজগুলো কী কী হতে পারে? তাহলে আমরা বলছি যে টাইপ 2 রেসপিরেটরি ফেইলার হবে তখনই যখন ডিফেক্টটা জেনারেলাইজড ডিফেক্টটা কি? যে যদি রেসপিরেটরি সেন্টারে সমস্যা থাকে, রেসপিরেটরি সেন্টার, তাহলে এটা ট্রমা হইল, অথবা এটা ইসকেমিক স্ট্রোক অথবা হিমোরেজিক স্ট্রোক, রেসপিরেটরি সেন্টারটা ডিস্ট্রাকশন, ড্যামেজ হয়ে গেল, সেক্ষেত্রে হতে পারে। অথবা আপনি একটা নার্কোটিক ড্রাগস ইউজ করলেন, নার্কোটিক ড্রাগস যেটা রেসপিরেটরি সেন্টারকে ডিপ্রেস করে দিল, অথবা একটা বাচ্চা একটা বল খেয়ে ফেলছে, একটা মার্বেল খেয়ে ফেলছে, দেখা গেল যে ট্রাকিয়া অবস্ট্রাকশন হয়ে গেছে, অথবা রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস অবস্ট্রাকশন হয়ে গেছে, তাহলে আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন। ওকে, অথবা নিউরোপ্যাথিগুলো অ্যাকুইট রেসপিরেটরি ফেলিয়ার করতে পারে, এবং যেহেতু জেনারেলাইজড ডিফেক্ট করে, সুতরাং টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার, যেমন অ্যাকুইট নিউরোপ্যাথিস অথবা প্যারালাইসিস, যেমন জিবিএস একটা পেশেন্ট, দেখা গেলো সাডেন ফ্রেনিক নার্ভ পালসি হলো, সাডেন ডায়াফ্রামেটিক পালসি, তো যেহেতু ডায়াফ্রামটিক পালসি হয়ে যাচ্ছে, সুতরাং পুরো লাংসটাতেই আর কাজ করতে পারতেছে না, যেহেতু একটা ফরেন বডি সে গিরে ফেলছে, এটা ট্রাকিয়া ব্লক হয়ে গেছে, অথবা রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস ব্লক হয়ে গেছে, তাহলে পুরো একটা লাংসে কিন্তু আর কাজ করতে পারতেছে না, জেনারেলাইজড ডিফেক্ট। তাহলে সেক্ষেত্রে আমি টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার পাবো, আবার একই সাথে এটা অ্যাকুইট। ওকে, অ্যানাদার এক্সাম্পল ইজ ফ্লেইল চেস্ট ইনজুরি। ফ্লেইল চেস্ট ইনজুরি মানে ট্রমা টু দ্য চেস্ট, মোর দেন 2 রিবস অ্যাট এ টাইম, মোর দেন 2 রিবস থাকতে হবে পরপর, এবং এক্ষেত্রে যেটা হয় যে যখন ডিউরিং ইন্সপিরেশন দেখা যাচ্ছে তখন প্যারাডক্সিক্যাল ইনওয়ার্ড মুভমেন্ট অফ দ্য রিবস হয়, মানে লাইফ থ্রেটেনিং কন্ডিশন, এই ক্ষেত্রে টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার আমরা পাই, ঠিক আছে? টনিকের ক্ষেত্রে দেখেন, টনিকের ক্ষেত্রে যেমন রেসপিরেটরি সেন্টারের সমস্যা হলে আমরা বলছি যে সেটা ইউজুয়ালি অ্যাকুইট টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার হয়, যেমন স্ট্রোক বা ট্রমা যদি হয়। কিন্তু যদি নিওপ্লাজম হয়, যেটা নিওপ্লাজম আস্তে আস্তে গ্রো করছে, সেটাও রেসপিরেটরি সেন্টার ডিফেক্ট, জেনারেলাইজড, সেক্ষেত্রে কিন্তু আবার ক্রনিক টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার হতে পারে। অথবা সিগন্যাল যেটা আসে ইন্টারকোস্টাল নার্ভ দিয়ে বা ফ্রেনিক নার্ভ দিয়ে, তো ইন্টারকোস্টাল নার্ভ দিয়ে সিগন্যালগুলো আসলে তখন দেখা যায় যে আমাদের মাস্কুলো স্কেলেটাল সিস্টেম, ইন্টারকোস্টাল মাসেল কন্ট্রাকশন হয়, বা আমাদের ফোর্সফুল ইন্সপিরেশন বা এক্সপিরেশনের সময় আমাদের মাসেলগুলো কন্ট্রাকশন হচ্ছে, রিপ কেসের এলিভেশন হচ্ছে, তাহলে মায়োপ্যাথিস অথবা স্কেলেটাল অ্যাবনর্মালিটিস যদি থাকে, এগুলো সাধারণত গ্র্যাজুয়ালি ডেভেলপ করে, তো সেই ক্ষেত্রে ক্রনিক টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার নিয়ে আমাদের কাছে পেশেন্ট প্রেজেন্ট করে, যেহেতু এগুলো জেনারেলাইজড এবং আস্তে আস্তে গ্রো করতেছে। তাহলে যদি কাইফোস্কুলোসিস, মায়োপ্যাথিস, মাস্কুলার ডিস্ট্রফি, অ্যাঙ্কালোজিং স্পন্ডাইলাইটিস, এই সমস্যাগুলো হয়, এটা সাধারণত ক্রনিক টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার নিয়ে আমাদের কাছে আসে। ওকে, আচ্ছা, টাইপ 1 রেসপিরেটরি ফেলিয়ারের ক্ষেত্রে আমরা যেটা বলতেছিলাম অ্যাকুইট এবং ক্রনিক হতে পারে। দেখেন অ্যাকুইট হচ্ছে অ্যাকুইট অ্যাজমা,
অ্যাকুইড অ্যাজমা যদি এটা লোকালাইজড পোর্শন অ্যাজমার ফলে যদি এটা লোকালাইজড লাংসে যদি অ্যাজমার ক্ষেত্রে সবসময় অ্যাজমার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে অ্যাজমা যখন ভালো থাকে তখন কিন্তু সম্পূর্ণ ভালো, আবার যখন সমস্যা তখন তার আমরা তখন হচ্ছে তার সমস্যা, তখনই সে অ্যাজমা ট্রিটমেন্টগুলো পাচ্ছে। তাহলে এটা কখনো ভালো থাকতেছে, আবার কখনো সে আপনার কাছে সমস্যা নিয়ে আসতেছে। তাহলে অ্যাজমা ইউজুয়ালি অ্যাকুইড প্রেজেন্টেশন আসবে, আইদার সে অ্যাকুইড টাইপ 1 রেসপিরেটরি ফেলিয়ার নিয়ে আসবে অথবা সে অ্যাকুইড টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার নিয়ে আসবে। অ্যাজমা সাধারণত কখনোই ক্রনিক প্রেজেন্টেশন হবে না। তাহলে অ্যাজমার ক্ষেত্রে আমরা মনে রাখবো আইদার অ্যাকুইড টাইপ 1 অথবা আইদার অ্যাকুইড টাইপ 2, কিন্তু এটা ক্রনিক না কখনো। যদি একটা লোকালাইজড প্রবলেম সে করে ইনিশিয়ালি, সেক্ষেত্রে অ্যাকুইড অ্যাজমা টাইপ 1 রেসপিরেটরি ফেলিয়ার করবে। কিন্তু যদি হচ্ছে ম্যাসিভ সিক্রেশন সিভিয়ার হয়ে গেলো, একটা ভাইরাল ইনফেকশনের পরে এটা সিভিয়ার হয়ে গেল, দেখা যাচ্ছে ম্যাসিভ তার হচ্ছে সিক্রেশন হচ্ছে এবং দেখা যাচ্ছে যে লার্জ ব্রঙ্কাসগুলো অবস্ট্রাকশন হয়ে গেছে, সেই ক্ষেত্রে এটা অ্যাকুইড সিভিয়ার অ্যাজমা টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার নিয়ে আমাদের কাছে আসতে পারে। সিওপিডির ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, সিওপিডি একটা ক্রনিক কন্ডিশন। এটা একটা পেশেন্ট 30 প্যাক 40 প্যাকের হিস্ট্রি, যে অনেক বছর ধরে সিগারেট খাচ্ছে, তার আস্তে আস্তে 40-50 বছর পরে যে তার সিওপিডিটা ডেভেলপ করে। তাহলে সিওপিডি ইউজুয়ালি ক্রনিক রেসপিরেটরি ফেলিয়ার টাইপ 1 টাইপ 2 দুই ক্ষেত্রে ক্রনিক রেসপিরেটরি ফেলিয়ার সিওপিডি, মানে এমফাইসেমা অ্যান্ড এখানে সিওপিডি। কিন্তু এই ক্রনিক রেসপিরেটরি ফেলিয়ারের ক্ষেত্রে তার যদি কোনো কারণে অ্যাকুইড এক্সাজারবেশন হয়, তাহলে সেক্ষেত্রে আবার অ্যাকুইড টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার নিয়ে আমাদের কাছে আসতে পারে, অ্যাকুইড এক্সাজারবেশন অফ সিওপিডি। তো সিওপিডির ক্ষেত্রে মনে রাখার সহজ উপায় হচ্ছে সিওপিডি অ্যাকুইড টাইপ 1 রেসপিরেটরি ফেলিয়ার করে না, বাকি সবগুলোই করতে পারে। অ্যাকুইড টাইপ 1 রেসপিরেটরি ফেলিয়ার করবে না, বাকি সবগুলোই করতে পারে। টাইপ 1 এর ক্ষেত্রে অন্যান্য অ্যাকুইড কজগুলো দেখেন সব লোকালাইজড ডিফেক্ট যদি থাকে, যেমন নিউমোনিয়া অথবা লোবার কোলাপস অথবা নিউমোথোরাক্স, পালমোনারি এম্বোলাস, পালমোনারি এডিমা, ERDS, এবং ক্রনিক টাইপ 1 যেগুলো, যেমন ফাইব্রোসিস, লাং ফাইব্রোসিস, এবং লাং ফাইব্রোসিসে রেসপিরেটরি মেমব্রেনটা আমরা পড়ছি যে ঠিক হয়ে যায়, এখানে অক্সিজেন ঢুকতে পারতেছে না, কিন্তু কার্বন ডাইঅক্সাইড কিন্তু ডিফিউজেবল, ঠিক আছে, বের হয়ে যেতে পারতেছে। লিম্ফ্যানজিয়াটিক কার্সিটোমাটোসিস, রাইট টু লেফট শান্ট, ব্রেন স্টিমুলেশন, এই সমস্ত কারণে ক্রনিক টাইপ 1 রেসপিরেটরি ফেলিয়ার হতে পারে। আচ্ছা, বায়োকেমিক্যাল চেঞ্জের দিকে খেয়াল রাখতে হবে যে টাইপ 1 রেসপিরেটরি ফেলিয়ারে যেহেতু কার্বন ডাইঅক্সাইডে কোনো চেঞ্জ নাই, সুতরাং এখানে বাইকার্বনেট বা প্রোটনে কোনো চেঞ্জ হবে না, বায়োকেমিক্যাল কোনো চেঞ্জ হবে না। এটা হবে কোথায়? এখানে টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ারে যে হবে, টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ারে যখন কার্বন ডাইঅক্সাইড বেশি, অ্যাকুইডের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড অনেক বেড়ে গেছে, সুতরাং কার্বন ডাইঅক্সাইড যেহেতু বেড়ে গেছে, সুতরাং এখানে পিএইচটাও বেড়ে যায়। কিন্তু অ্যাকুইডের ক্ষেত্রে এটাকে কম্পেনসেট করার জন্য বাইকার্বনেট বাড়ার সময় পায় না, এই জন্য বাইকার্বনেট এখানে নর্মাল। কিন্তু যখন ক্রনিক হয়ে যায় তখন এটা কম্পেনসেশন এবং কারেকশন হতে থাকে, যার ফলে বাইকার্বনেটের লেভেল বাড়ে, এটা কম্পেনসেশন এবং কারেকশনের মাধ্যমে পিএইচটাকে বা প্রোটনটাকে আয়দার নর্মাল করবে, অথবা দেখা যাবে পার্শিয়াল কম্পেনসেশন হয়েছে, যার ফলে সেক্ষেত্রে প্রোটন তখনও বেশি থাকতে পারে। এটা আমরা রেসপিরেটরি অ্যাসিডোসিসে এবং পরবর্তীতে অ্যাসিড বেস ব্যালেন্সে আরও ডিটেলস আমরা আলোচনা করব। আমাদের এখনকার টপিক হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যান্ড অ্যালকালোসিস, ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে প্রায় সময় কোয়েশ্চেন আসছে ইদানিং। The first one is we want to talk about the pathophysiology of respiratory acidosis, okay? পেজ নম্বর 41 এবং 42-তে আমরা এই লেকচার শিটে এই বিষয়টা আলোচনা করেছি। তো respiratory acidosis and alkalosis, the first thing that we want to know, any change of our body of carbon dioxide, তার মানে আমাদের বডিতে কার্বন ডাইঅক্সাইডের যে কোনো চেঞ্জ যদি হয় সেটার জন্য দায়ী হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেম, এবং এনি চেঞ্জ অফ bicarbonate in our body that is known as metabolic disorders, metabolic problems. So কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায়, আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেনের সম্পর্ক ছিল, যে কার্বন ডাইঅক্সাইড যখন বাড়ে তখন হচ্ছে হাইড্রোজেন আয়ন বেড়ে যায়, আর হাইড্রোজেন আয়ন বেড়ে গেলে পিএইচ কমে যাচ্ছে। সুতরাং কার্বন ডাইঅক্সাইড যখন বাড়ে তার জন্য রেসপিরেটরি অ্যাসিডোসিস, কার্বন ডাইঅক্সাইড যদি কমে সেটার জন্য রেসপিরেটরি অ্যালকালোসিস, আর বাইকার্বনেট যদি বেড়ে যায় সেটার জন্য মেটাবলিক অ্যালকালোসিস, বাইকার্বনেট কমে গেলে সেটার জন্য মেটাবলিক অ্যাসিডোসিস। ওকে, তাহলে আমরা রেসপিরেটরি অ্যাসিডোসিস কিছু কজগুলো পড়বো, যেহেতু কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে রেসপিরেটরি অ্যাসিডোসিস হচ্ছে, সুতরাং টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার যে কজগুলো ছিল যেখানে কার্বন ডাইঅক্সাইড বেশি ছিল, তার মানে এই সমস্ত কজগুলোই কিন্তু রেসপিরেটরি অ্যাসিডোসিস করতে পারে। আচ্ছা, very very important, what are the laboratory findings of respiratory acidosis? Okay, acid base balance যদি আমরা পড়তে চাই তাহলে আমাদেরকে চারটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। নাম্বার ফার্স্ট, যে what is the primary defect, নাম্বার সেকেন্ড এটার কনসিকোয়েন্সটা কি হচ্ছে, কনসিকোয়েন্স,
নাম্বার থার্ড, এটা কম্পেনসেশন কে করতেছে, অ্যান্ড নাম্বার ফোর, এটা কারেকশন কীভাবে হচ্ছে, কারেকশন। আচ্ছা, তাহলে এখানে রেসপিরেটরি অ্যাসিডোসিস আমরা বলতেছি যে ইট ইজ এ প্রাইমারি হাইপোভেন্টিলেশন ডিসঅর্ডার, মানে ভেন্টিলেশন কমে যাচ্ছে এই জন্য কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে। তাহলে দেখেন এখানে প্রাইমারি ডিফেক্ট হচ্ছে ইনক্রিজ কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে কনসিকুয়েন্সটা আমাদের চিন্তা করতে হবে হ্যান্ডারসন হ্যাসেলবাক ইকুয়েশন দিয়ে, যে ইকুয়েশনের মধ্যে ছিল পিএইচ ইজ ইকুয়াল সমানুপাতিক বাইকার্বনেট ডিভাইডেড বাই কার্বন ডাইঅক্সাইড। তাহলে দেখেন যে এখানে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, আর কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়া মানে প্রোটন বেড়ে যাওয়া, আর প্রোটন বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে পিএইচ কমে যাওয়া, ঠিক আছে। যদি পিএইচ কমে গেল ডিউ টু ইনক্রিজ কার্বন ডাইঅক্সাইড, তার মানে কনসিকুয়েন্স হিসেবে আমরা পেলাম অ্যাসিডোসিস, এবং কার্বন ডাইঅক্সাইডের চেঞ্জের ফলে যেহেতু অ্যাসিডোসিস, সো দিস ইজ রেসপিরেটরি অ্যাসিডোসিস। তাহলে এখানে কম্পেনসেশন কীভাবে হবে, কম্পেনসেশন করবে respiratory acidosis alkalosis is compensated by renal system, and metabolic acidosis alkalosis যেটার জন্য renal system দায়ী, it is compensated by respiratory system, vice versa। তাহলে এখানে কম্পেনসেশন হবে রেনাল সিস্টেমের মাধ্যমে, এবং রেনাল সিস্টেম এখানে কি করবে, বাইকার্বনেট বাড়ায় দিবে, এবং কারেকশনও রেনাল সিস্টেমের মাধ্যমে হবে, এবং কারেকশনে যেটা হবে সেটা হচ্ছে এখানে বাইকার্বনেট বেড়ে যাবে। তাহলে আমাকে যদি বলে হোয়াট ইজ দ্য ল্যাবরেটরি ফাইন্ডিংস ইন কেস অফ রেসপিরেটরি অ্যাসিডোসিস, তাহলে এক নম্বর হচ্ছে এখানে পিএস লো, আমরা যেটা দেখালাম লো পিএস, দুই নম্বর হচ্ছে হাই প্লাজমা বাইকার্বনেট পাবো আমরা, হাই প্লাজমা বাইকার্বনেট, হাই PCO2, অ্যান্ড পজিটিভ বেস এক্সেস। সো হোয়াট ইজ পজিটিভ বেস এক্সেস, বাইকার্বনেট ইজ বেস, সুতরাং বাইকার্বনেট যদি পেশেন্টের বাইকার্বনেট যদি স্ট্যান্ডার্ড বাইকার্বনেট চাইতে বেশি হয়ে যায় সেটাকে আমরা বলতেছি পজিটিভ বেস এক্সেস। হোয়াট অ্যাবাউট দ্য প্লাজমা অ্যানায়ন গ্যাপ, অ্যানায়ন গ্যাপ ইজ মেইনলি রিলেটেড টু দ্য মেটাবলিক অ্যাসিডোসিস, সুতরাং রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যালকালোসিস এই ক্ষেত্রে অ্যানায়ন গ্যাপের কোনো চেঞ্জ হবে না। অ্যান্ড নেট ইউরিনারি অ্যাসিড এক্সক্রিশন, যেহেতু এখানে বডিতে অ্যাসিডোসিস আছে, কিডনি চেষ্টা করবে যে প্রোটনকে অ্যাসিডকে বের করে দেওয়ার জন্য। এই কারেকশনের সময় কিডনি চেষ্টা করবে যে বাইকার্বনেটকে বডিতে বাড়াইতে, আর একই সাথে প্রোটন সিক্রেশন বা প্রোটন এক্সক্রিশনকে বাড়াইতে বডিতে প্রোটনটাকে কমানোর চেষ্টা করবে, এবং এই প্রোটন কমানোর চেষ্টা করবে সে ইউরিন দিয়ে বের করে দিবে, যার ফলে ইউরিনটা হবে অ্যাসিডিক, ঠিক আছে। অ্যান্ড হাইপারক্যালেমিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইনফিনিট স্টার, কোনো না কোনোভাবে অ্যাসিডোসিসের সাথে পটাশিয়ামের রিলেশন কি পরীক্ষায় আসে। আমরা যদি এই ছবিটা দেখি, দেখেন এখানে কার্বন ডাইঅক্সাইড ওয়াটারের সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড যে প্রোটন তৈরি করলো, এই প্রোটনটা সেলের ভিতরে চলে গেল বাফারিংয়ের জন্য। যখনই এই হাইড্রোজেন আয়নটা সেলের ভিতরে ঢুকে গেল তখনই কিন্তু পটাশিয়ামটা আবার সেল থেকে বের হয়ে যায়। তাহলে অ্যাসিডোসিস যখনই হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন যখনই বেড়ে যাচ্ছে, তখনই পটাশিয়াম প্লাজমাতে শিফট হয়ে যাচ্ছে, সেলের বাইরে চলে আসতেছে। তার মানে অ্যাসিডোসিস মানেই হাইপারক্যালেমিয়া এবং হাইপারক্যালেমিয়া, কিছু এক্সেপশন আছে সেটা আমরা পরে শিখব। সুতরাং রেসপিরেটরি অ্যাসিডোসিসের ক্ষেত্রেও আমরা কি পেলাম, হাইপারক্যালেমিয়া, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে হাইড্রোজেন আয়নের সাথে ক্লোরাইডও ইউরিনের মাধ্যমে সিক্রেশন বের হয়ে যায়, ক্লোরিউরেসিস হয়, এবং বডিতে হাইপোক্লোরিমিয়া পাওয়া যায়। So these are the laboratory findings infinity star of respiratory acidosis, and these are the changes occurs in respiratory acidosis. So what occurs in respiratory alkalosis? Just opposite of this. Yes, sir. The respiratory alkalosis primary ventilating disorder, hyperventilation. হাইপারভেন্টিলেশন যেহেতু ভেন্টিলেশন বেশি হচ্ছে, তাহলে ভেন্টিলেশন যদি বেশি হয় সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যাবে, ঠিক আছে। আমরা জাস্ট বিপরীত ইফেক্টগুলো আমরা পাবো, ঠিক আছে, বিপরীত ইফেক্টগুলো আমরা পাবো, যেহেতু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সেক্ষেত্রে অ্যালকালোসিসের ক্ষেত্রে এটা কমে যাবে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি কমে যায় তাহলে হাইড্রোজেন আয়নের পরিমাণ কমে যাবে, মানে পিএইচ বেড়ে যাবে। যেহেতু এখানে পিএইচ বেশি, আমার বডি কিডনি তখন চেষ্টা করবে যে বাইকার্বনেটকে আমরা কম রাখি, বাইকার্বনেটকে সে আর রিঅ্যাবজর্ব করার চেষ্টা করবে না, সুতরাং বাইকার্বনেটের পরিমাণ এখানে কমে যাবে। এবং যেহেতু অ্যালকালোসিস আছে সেক্ষেত্রে বডি চেষ্টা করবে যে প্রোটনকে ধরে রাখার জন্য প্রোটনের সিক্রেশনটাকে কমায় দেবে এবং বডিতে প্রোটনের কনসেন্ট্রেশনটা বাড়ায় দেবে। সুতরাং রেসপিরেটরি অ্যালকালোসিসের ক্ষেত্রে আমরা বিপরীত ফাইন্ডিংসগুলো পাবো। ল্যাবরেটরি ফাইন্ডিংস অফ রেসপিরেটরি অ্যালকালোসিস ইজ অলসো ইনফিনিট স্টার। অ্যান্ড লাস্টলি বাট নট লিস্ট ইম্পর্টেন্ট, একবার পালস অক্সিমেট্রি থেকে কোয়েশ্চেন আসছিল যে পালস অক্সিমেট্রি দিয়ে আমরা কী কী জিনিস মেজার করতে পারি। তিনটা জিনিস মেজার করতে পারি, একটা হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন, দুই নম্বর হচ্ছে পালস রেটটা এবং রিদম ওর ভলিউম,
পালস যে রিদমটা আছে সেটাও আমরা মেজার করতে পারি। তাই অক্সিজেন স্যাচুরেশন, পালস রেট, পালস রিদম অ্যান্ড ভলিউম। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমাদের কাছে অনেক সময় একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আমরা নেভার গিভ আপ, আমরা কখনোই হাল ছাড়বো না। ইউ অনলি গেট ওয়ান লাইফ অ্যান্ড গো ফর ইট। সুতরাং আমি শেষ করার আগে আরও আবার কিছু রিক্যাপিচুলেশনের মাধ্যমে একটু শেষ করতেছি জাস্ট কয়েক মিনিটের মধ্যে। দ্য ফার্স্ট থিং যেটা আমাদের খুব ভালোভাবে পড়তে হবে যে মেকানিজম অফ রেসপিরেশন। সো মেকানিজম অফ ইন্সপিরেশনের ক্ষেত্রে আমরা একটা কথা বলেছিলাম যে ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার লোয়েস্ট হয় কখন, মিড পয়েন্ট অফ ইন্সপিরেশন, এবং এই পয়েন্টে আরও একটা জিনিস হাইয়েস্ট হয়, সেটা হচ্ছে রেট অফ এয়ার ফ্লো গ্রেটেস্ট হয়। অ্যাট দ্য এন্ড অফ এক্সপিরেশন দুটো জিনিস, ইন্ট্রাপ্লুরাল প্রেশার এবং ইন্ট্রা ইসোফেজিয়াল প্রেশার লোয়েস্ট হয়ে যায়। ইন্সপিরেশনের সময় চেঞ্জগুলো আমরা মনে রাখবো যে ইন্সপিরেশনের সময় রাইট হার্ট এবং লাংসের ব্লাড ফ্লো জাতীয় সমস্ত জিনিস বাড়ে, শুধু দুটো প্রেশার কমে, একটা হচ্ছে ব্লাড প্রেশার, একটা হচ্ছে জেভিপি। আমরা পালমোনারি ভলিউমস অ্যান্ড ক্যাপাসিটিসের ক্ষেত্রে মনে রেখেছি যে শুধুমাত্র একটা ভলিউমকে আমি স্পাইরোমিটার দিয়ে মেজার করতে পারি না, দ্যাট ইজ রেসিডুয়াল ভলিউম, এবং এই রিলেটেড যে দুটো ক্যাপাসিটি আছে, একটা হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি এবং ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি আছে, এই দুটোকে আমরা স্পাইরোমিটার দিয়ে মেজার করতে পারি না। ভাইটাল ক্যাপাসিটি সম্পর্কে আমরা পড়েছি যে রেসিডুয়াল ভলিউম ছাড়া বাকি তিনটা ভলিউমকে নিয়ে একসাথে তৈরি হয় ভাইটাল ক্যাপাসিটি, এবং এফ ইউ ভিউ অন ফোর্স এক্সপ্লোরেটিভ ভলিউম ইন পার সেকেন্ড, এটা অবস্ট্রাকটিভ এয়ার ডিজিজের ফার্স্ট আমরা ডিটেকশন করতে পারি। এবং লাং কমপ্লায়েন্সের ক্ষেত্রে আমরা পড়ছি এটা মানে হচ্ছে ডিস্টেনশন অফ দ্য লাংস, ইলাস্ট্রিসের সাথে বিপরীত রিলেশন, এবং এখানে থেকে 7টা জিনিস আমরা খুব ভালো করে পড়বো। অবস্ট্রাকটিভ অ্যান্ড রেস্ট্রিকটিভ এয়ার ডিজিজের মধ্যে সিমিলারিটিস হচ্ছে দুটো ক্ষেত্রে এফইভি ওয়ান এফভিসি কমে, কিন্তু টু ডিফারেন্সিয়েট হচ্ছে রেশিওটা, এফইভি ওয়ান এফভিসি রেশিও যেটা অবস্ট্রাকটিভ এয়ার ডিজিজের ক্ষেত্রে কমে যায়, কিন্তু রেস্ট্রিকটিভ এয়ার ডিজিজের ক্ষেত্রে রেশিওটা নর্মাল অথবা ইনক্রিজ থাকে। এবং আরও কিছু ডিফারেন্স আমরা পড়েছি। ভেন্টিলেশন পারফিউশন রেশিও ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক। আমরা অ্যাপেক্স এবং বেজের যে ডিফারেন্সগুলো 7-8টা ডিফারেন্ট, 8 থেকে 10টা ডিফারেন্স আছে। 8 থেকে 10টা ডিফারেন্স পাওয়া মানে পড়া ভালোভাবে জানা মানে আপনি 8 থেকে 10 কোটি টাকার মালিক হয়ে গেলেন, পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি। অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ আমরা পড়ছি, মানে আর ফর রেজড হলে রাইটে যায়, শুধু একটা কন্ডিশন যেটা যদি অ্যানিমিয়া থাকে সেক্ষেত্রেও কিন্তু রাইটে যায়, এক্সেপশন হচ্ছে থ্যালাসেমিয়া, এক্ষেত্রে আবার লেফটে যাবে। আমরা সারফেক্টেন্ট নিয়ে কিছু পড়ছি, সারফেক্টেন্টের ফাংশনস অ্যান্ড ভেন্টিলেশন পারফিউশন রেশিও আমরা অলরেডি বলে ফেলছি। অ্যাক্লিমেটেশনের চেঞ্জ, হাইপক্সিয়া, কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইপারক্যাপনিয়ার ফিচার্স, অ্যান্ড লাস্টলি রেসপিরেটরি অ্যাসিডোসিস এবং রেসপিরেটরি ফেলার, ইনফিনিটি স্টার টাইপ 1 এবং টাইপ 2 রেসপিরেটরি ফেলার। এই জিনিসগুলো আমরা এক্সাম্পল যেগুলো আছে সেগুলো বারবার রিক্যাপিচুলেশন করবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। যে কোনো সমস্যা হলে আপনি আমাদের অফিসে যোগাযোগ করবেন অথবা আমাকে মেইল করতে পারেন, আমি ইনশাল্লাহ আপনার এই মেইলের রেসপন্স করব। যদি এই ঠিকানায় আমাকে মেইলস করেন, আপনার যে কোনো সমস্যা থাকলে আপনি এই মেইলে আমাকে কোয়েশ্চেন করলে আমি ইনশাআল্লাহ সেটা সলভ দিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।